গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। প্রত্যেকে একটুখানি জানাবে আমার বোর্ড এবং আমার শব্দ শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। ফার্স্ট অফ অল তোমাদের কাছে আমার একটা বিষয় বলার আছে যে দেখো, কালকে আমি বিশেষ কারণবশত ক্লাসটা নিতে পারিনি, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। এটা আমার তরফ থেকে একদম হার্টফেল্ট একটা ব্যাপার। এর পরবর্তীতে যেটা বলার, যে তোমাদের ক্লাস নোট, তোমাদের একটা টপিক আমরা পড়াশোনা করেছি, আজকের টপিকটা আমাদের কমপ্লিট হয়ে গেলে আমি এই দুটো টপিক মিলিয়ে একটা কম্বাইন্ড নোট দিয়ে দেব এবং এই নোটটা তোমরা পড়বে। তোমাদের আশা করব সাবজেক্টের বইপত্র তো ভালোই আছে, তোমরা যখন পড়াশোনা করেছো সেটাও একটুখানি দেখবে, তাহলেই মোটামুটি এই জায়গা থেকে যেগুলো আমাদের দরকার বেসিক্যালি সেগুলো আমরা পেয়ে যাব। কেমন? আমরা আগের দিন আলোচনা কি করেছিলাম? আমরা আগের দিন যে ব্যাপারে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে মাস ওয়াস্টিং, তাই তো? সরি, আমরা ওয়েদারিং করেছিলাম, রাইট? আজকে আমরা মাস ওয়াস্টিং বিষয়টা আলোচনা করব, পুঞ্জিত ক্ষয় বিষয়টা আলোচনা করব, এবং তার সাথে সাথে যদি সময় হয়ে যায়, আমরা মানে অ্যাভেলেবিলিটিতে পাই, তাহলে শিলাটা আমরা আলোচনা শুরু করতে পারি। ওকে, সো লেট স্টার্ট। পুঞ্জিত ক্ষয়, এই যে বিষয়টা মাস ওয়াস্টিং, এই বিষয়টি কি অ্যাকচুয়ালি? পুঞ্জিত ক্ষয় বলতে আমরা কি বুঝি, এটা আমাদের কাকে বুঝতে হবে, যে মাস ওয়াস্টিং এর বেসিক ধারণাটা কি। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও তো, বোর্ডটা ম্যালফাংশন করছে। 1 মিনিট, আমি জাস্ট 1 মিনিট সময় তোমাদের থেকে চেয়ে নিচ্ছি, যে কোনো কারণেই হোক। আমাকে জাস্ট প্রত্যেকে একটুখানি তোমরা জানাবে তো যে আমার ভয়েস তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, প্লিজ এটা একটুখানি আমি জানাও তো কেউ। আমি প্রত্যেকের কমেন্ট দেখতে পাবো। এটা জাস্ট আমাকে একটুখানি এনসিওর করো। স্ক্রিন ব্ল্যাক আছে বুঝতে পারছি আমি, হ্যাঁ সেটা থাকবে স্বাভাবিক, জাস্ট আমাকে এটা বলো। হ্যাঁ শোনা যাচ্ছে, ওকে থ্যাংক ইউ। জাস্ট 1 মিনিট হয়ে গেছে। তোমরা আশা করছি এবার স্ক্রিন দেখতে পাচ্ছ না? আশা করছি এবার প্রত্যেকের স্ক্রিন দেখতে পাচ্ছ। আমরা একদম ফ্রেশ ওয়েতে শুরু করব। মাস ওয়াস্টিং শো খুব স্পেসিফিক ভাবে, এবং আমি তোমাদের, আচ্ছা তোমাদের আরেকটা কথা আমি বলছি, তোমাদের কি আগে নোটটা পেয়ে গেলে সুবিধা হবে? আমি যদি দেখি রাজুদাকে পাঠাবো নোটসগুলো, রাজুদা যদি নোটসগুলো রেডি করে দিতে পারে, তোমাদের আহ, আগে নোটসটা যদি দিয়ে দেওয়া যায় আমার মনে হয় তাহলে ভালো হয়, তাই নয় কি? আমি সেটাও একটুখানি কথা বলে দেখবো যদি এটা পসিবল হয়। সো মাস ওয়াস্টিং, এই যে ধারণাটা, স্বাভাবিকভাবে মাস ওয়াস্টিং কাকে বলা হয়? প্রথম কথা হচ্ছে কোনো একটা পার্টিকুলার অঞ্চলে আমরা যখন দেখি যে আবহ বিকার হলো, এবং আবহ বিকারের পরবর্তীতে ওই আবহ বিকৃত উপাদান, আবহ বিকারের পরবর্তীতে আবহ বিকৃত উপাদান কি হয় না, আবহ বিকৃত উপাদান বিভিন্ন ক্ষয়কারী শক্তির মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে সরে যায়। ঠিক আছে, আবহ বিকারের ফলে উৎপন্ন শিলাচূর্ণ ও মৃত্তিকা ভূপৃষ্ঠ থেকে আলগা হয়ে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল বরাবর নিচের দিকে নামতে থাকে। তাহলে স্বাভাবিক ব্যাপার, আমরা একটা জিনিস লক্ষ্য করবো যে কোনো একটা পার্টিকুলার অঞ্চলের যে নর্মাল ঢাল আছে, কেমন এই নর্মাল ঢালে যে বুঝতে পারবে না, দেখো ক্লাস শুরুতে একটুখানি ডিস্টারবেন্স হচ্ছিল, আমি নিজেরও তার জন্য খারাপ লাগছিল, আর ডিস্টারবেন্স হবে না। এই যে পদার্থ আছে, এই পদার্থগুলো যখন ছোট থেকে ছোট অংশে পরিণত হচ্ছে, এটা নামতে থাকছে, এটাকে আমরা কি বলি?
এই যে নামতে থাকা ভূমি ঢাল বরাবর, এই নামতে থাকার বিষয়টিকে অ্যাকচুয়ালি বলা হয় পুঞ্জিত ক্ষয়। মূলত এটা কিসের মাধ্যমে সংগঠিত হয়? এটা মূলত এর প্রধান নিয়ন্ত্রককে, এর প্রধান নিয়ন্ত্রক হচ্ছে অভিকর্ষ বল। এর মধ্যে একটা পার্থক্য আছে, এই যে অভিকর্ষ বল নিয়ন্ত্রণ করছে, মনে রাখবে একটা বেসিক জিনিস, আমি স্বাভাবিকভাবে একটা জিনিস বলবো, যে পুঞ্জিত ক্ষয় কিন্তু ক্ষয়ীভবন নয়, অর্থাৎ মাস ওয়াস্টিং, ঠিক আছে? এবং আমরা যদি এই ইরোশন শব্দটিকে ব্যবহার করি, তাহলে এটা মনে রাখবে যে মাস ওয়াস্টিং এবং ইরোশন এই দুটো কিন্তু সেম জিনিস একদমই না, ঠিক আছে? এবার এই জায়গাতে আমরা যদি লক্ষ্য করি যে কেন নয়, এখানে প্রধান পার্থক্য কি স্যার মাস ওয়াস্টিং এবং ইরোশনের মধ্যে? দেখো, ইরোশনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, ইরোশন বা ক্ষয় যেটাকে আমরা বলি, যে বুঝতে পারবে না আমি সাথে সাথে বললো, আমি প্রত্যেকের কমেন্ট দেখতে পাবো, ঠিক আছে? ইরোশনের ক্ষেত্রে যেটা প্রধান বিষয় সেটা হচ্ছে আমার এই অঞ্চলে উপনীত পদার্থকে এক স্থান থেকে অন্য স্থানে সরানোর জন্য এজেন্ট লাগতে পারে। তারা কারা কারা? তারা হতে পারে রিভার, তারা হতে পারে উইন্ড, তারা হতে পারে হিমবাহ, ঠিক আছে, গ্লেসিয়ার। এই সমস্ত উপাদানগুলি আমরা সাধারণভাবে দেখব। ওকে ওকে ওকে, নো ইস্যুস। তাহলে জাস্ট 1 মিনিট তোমরা, আমি একটুখানি এটা এগিয়ে নিই। অ্যাকচুয়ালি কারেন্টের প্রবলেমের জন্য হয়নি, আমার কারেন্ট আসলেই আমি এটা স্টার্ট করছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, দেখা যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে এজেন্ট হিসাবে আমরা যেটা দেখতে পাই, রিভার, উইন্ড এবং গ্লেসিয়ার, এইগুলো দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়। এবার কি বলা হচ্ছে, এর পরবর্তীতে কি বলা হচ্ছে? এর পরবর্তীতে আমরা যখন মাস ওয়াস্টিং এর কথা বলছি, বুঝে দেখো ভালো করে, এই মাস ওয়াস্টিং এর ক্ষেত্রে আমরা কিন্তু আর এই উপাদানগুলির কথা বলছি না। মাস ওয়াস্টিং এর ক্ষেত্রে প্রধান যেটা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হিসাবে থাকছে সেটা কি? সেটা হচ্ছে অভিকর্ষজ বল। অর্থাৎ আমাদের পৃথিবীর যে অভিকর্ষ বল, সেই অভিকর্ষ বলের প্রভাবে আমরা মাস ওয়াস্টিং দেখতে পাই। তাহলে মাস ওয়াস্টিং এর সাথে পুঞ্জ ক্ষয় বা মাস ওয়াস্টিং এর সাথে ইরোশন বা ক্ষয়ের সম্পর্ক কিন্তু এই জায়গাতে দুটো সম্পূর্ণ জিনিস আলাদা। এবার এখানে একটা বিষয় লক্ষ্য করা যেতে পারে, যে কোনো একটা পার্টিকুলার অঞ্চলেতে, আমি এখানে উল্লেখ করব যে আবহবিকৃত পদার্থ যে কোনো ঢালের উপর অবস্থান করতে পারে। সেই ঢালের চরিত্র দ্বারা আমরা কি দেখব? সেই ঢালের চরিত্র দ্বারা আমরা লক্ষ্য করব পার্টিকুলার অঞ্চলে যে ওই ঢালটা কেমন আছে তার উপর ভিত্তি করে মূলত এই পদার্থের অপসারণ হয়। যদি দেখা যায় যে ঢাল অত্যন্ত স্টিপ, যদি দেখা যায় ঢাল অত্যন্ত খাড়াই, তাহলে কি? তাহলে ওই পদার্থ অত্যন্ত দ্রুত গতিতে নেমে আসবে। আর যদি দেখা যায় যে ঢাল অত্যন্ত স্টিপ না, খাড়াই নয়, তাহলে কিন্তু ধীর গতিতে নেমে আসার প্রবণতা আমরা দেখতে পাবো। এবার এখানে আর একটা ব্যাপার আছে, মূলত দুটো শক্তি এখানে কাজ করে, একটা হচ্ছে ঘর্ষণ বল এবং আর একটা হচ্ছে অভিকর্ষজ বল। তাহলে স্বাভাবিকভাবে এই দুটো বলের মধ্যে যাকে প্রাধান্য দেওয়া হবে, এই দুটো বলের মধ্যে যার প্রাধান্য বেশি পাওয়া যাবে তার উপর ভিত্তি করে, হুম, এই দুটো বলের মধ্যে যার প্রাধান্য আমরা বেশি পাবো তার উপর ভিত্তি করে মূলত এই যে কাজটা বা এই যে বিষয়টা এটা চলে। বেসিক্যালি আমরা এই যে দুটো বলের কথা বলছি, এটা কেমন ব্যাপারটা প্রত্যেককে আমি বলবো তোমরা ভালো করে এই জিনিসটা লক্ষ্য করো। আমি তোমাদেরকে একটা ছবি এঁকে দিচ্ছি, হলো? এবার এইখানে ধরো বস্তু আছে, এটা হচ্ছে বস্তুকণা। তাহলে বস্তুকণার এই দিকের অংশে এটা আমরা একটা অভিকর্ষ বলের ইয়ে পাচ্ছি। মৌমিতা খুশি? এবার মন দিয়ে পড়াশোনা করা যাবে। এটা তোমাদের ডিমান্ড ছিল, তাই তো? সো ডেফিনেটলি আমি তো ইয়ে অন করবো, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রবলেম হচ্ছে কারেন্ট থাকে না মাঝে মাঝে, মানে যে লাইটটা আমার দরকার সেই কারণে। আর একটা হচ্ছে এই বল। তাহলে যদি ঘর্ষণ বলের ক্ষেত্রে আমরা দেখি, এই অভিকর্ষজ বল এবং ঘর্ষণ বল মূলত এই দুটো বিষয় এখানে নিয়ন্ত্রণ করে। দুটো বিষয়ের মাধ্যমে আমরা এই যে বিষয়টা দেখি, অর্থাৎ এই মাস ওয়াস্টিং, এটা ডিপেন্ড করে। তাহলে স্বাভাবিকভাবে যদি স্লোপ এইরকম হওয়ার জায়গাতে স্লোপের পরিমাণ আমরা এই রকম অবস্থাতে দেখতে পাই, এই রকম অবস্থাতে স্লোপ দেখতে পাই, তাহলে স্বাভাবিক আমরা এটা বলতে পারি যে এই জায়গাতে অভিকর্ষজ বল এবং ঘর্ষণ বলের মধ্যে আমরা তুলনামূলক কম দেখতে পাবো, এবং খুব দ্রুত পরিমাণে প্রবাহিত হওয়ার থেকে তুলনামূলক কম দ্রুত পরিমাণে পদার্থ পরিবাহিত হবে, যেটাকে আমরা কি বলতে পারি? যেটাকে আমরা উল্লেখ করতে পারি অ্যাজ লেস স্পিডি মাস ওয়াস্টিং। ওকে, মোটামুটি ভাবে আমরা এখানে
যে বিষয়টার কথা তুলে ধরবো এই পার্টিকুলার অঞ্চলে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। দেখো এই যে ক্লাসিফিকেশনটা বহু বিজ্ঞানী যেমন হচ্ছে সার্প, হাচিনসন, রাইট, তারপর হচ্ছে মেঙ্গেল, অলিভার, বহু বিজ্ঞানী তারা তাদের বিভিন্ন রকমের ক্লাসিফিকেশন দিয়েছেন। আমরা স্পেসিফিক্যালি এখানে ক্লাসিফিকেশন হিসাবে যেটা তুলে ধরছি সর্বজন বিদিত বা সর্বজন গৃহীত, সেটা হচ্ছে সার্পের ক্লাসিফিকেশন, রাইট, সেটা হচ্ছে সার্পের ক্লাসিফিকেশন। সো এই যে সার্পের ক্লাসিফিকেশন এই জায়গাতে আমরা কেমন পাবো, সার্পের যে ক্লাসিফিকেশন আছে এটা আমরা মোটামুটি দেখব। টোটাল পুঞ্জক্ষয়কে এই কতগুলো ভাগে ভাগ করেছে এবং পুঞ্জক্ষয়ের এই যে ক্লাসিফিকেশনটা এটা তোমাদেরকে আমি একটু জাস্ট লিখে নিতে বলবো। একটা হচ্ছে ধীর গতির প্রবাহ, এখানে আমি উল্লেখ করছি ধীর প্রবাহ বলে, ঠিক আছে। একটা হচ্ছে দ্রুত প্রবাহ, অর্থাৎ ধীর গতির প্রবাহ, দ্রুত গতির প্রবাহ। তারপর আমরা পাচ্ছি ধস বা স্লাইড হিসাবে, যেটাকে আমরা ধস বলে জানি অ্যাকচুয়ালি, স্লাইড। আর একটা হচ্ছে অবনমন। অবনমন মানে হচ্ছে ধরো এই যে আমি বসে আছি, আমি হঠাৎ করে চেয়ার শুদ্ধ নিচে নেমে গেলাম, এই যে জিনিসটা এটাকে আমরা অবনমন বলে থাকি। তাহলে মোটামুটি ভাবে এই যে টাইপগুলো চারটে আমি তোমাদের সামনে তুলে ধরলাম, এটার কথা এখানে আমি বলছি, ঠিক আছে। ওকে, এবার দেখো এই যে প্রত্যেকটা অংশ ধীর গতির ক্ষেত্রে আমরা কাকে কাকে পাবো আগে সেগুলো বলবো, তারপর আলোচনা করব। তাহলে লিখে নাও, ধীর গতির ক্ষেত্রে আমরা পাই সয়েল ক্রিপ বা মৃত্তিকার বিসর্পণ। 2 নাম্বার আমরা কি লিখবো, রক ক্রিপ বা এটাকে বলা হয় শিলার বিসর্পণ। 3 নাম্বার লেখো ট্যালাস ক্রিপ, ট্যালাস ক্রিপ। আর 4 নাম্বার লেখো রক অ্যান্ড গ্লেসিয়াল ক্রিপ। 5 নাম্বার লিখবো সলিফ্লাকশন, ঠিক আছে। 5 নাম্বার লিখবো সলিফ্লাকশন, ঠিক। প্রত্যেকের কাছে এই পর্যন্ত মোটামুটি তোমরা দেখো। এবার এই যে আমরা এখানে আলোচনা করছি কোন বিষয়টা, আমরা এখানে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে মৃত্তিকার বিসর্পণ। অর্থাৎ এই মৃত্তিকার বিসর্পণ বিষয়টি কি বলা হচ্ছে, পার্বত্য অঞ্চলে এই সয়েল ক্রিপ বা মৃত্তিকার বিসর্পণ যেটা আমি বলছি, পার্বত্য অঞ্চলে কি হয়, তা পার্বত্য অঞ্চলে আবহবিকৃত বস্তুকণা, ঠিক আছে। এবার এই আবহবিকৃত বস্তুকণা তারপর হচ্ছে মাটি অত্যন্ত ধীর গতিতে নিচের দিকে নেমে আসে, এবং এই যে নিচের দিকে নেমে আসার বিষয়টা ধীর গতিতে, অত্যন্ত ধীর গতিতে নিচের দিকে নেমে আসার যে বিষয়টা, তাকে আমরা বলে থাকি সয়েল ক্রিপ। মূলত এখানে একটা বেসিক জিনিস মনে রাখবে যে এই ধীর গতিতে যে নেমে আসাটা আমরা দেখতে পাই পার্বত্য অঞ্চলে, এটা কিসের ওপর নির্ভর করে, এটা মূলত দুটো বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে আমি এখানে লিখছি, একটা হচ্ছে ঢাল। ঢাল যদি অত্যন্ত খাড়াই থাকে তাহলে কিন্তু খুব দ্রুত গতিতে নেমে আসতে পারে, ঠিক। আর একটা কি, আর একটা হচ্ছে এই জায়গাতে মাটি, মানে যেহেতু সয়েল ক্রিপ আমরা বলছি, আর্দ্রতা ও শুষ্কতার পরিমাণ, আর্দ্রতা ও শুষ্কতা কেমন পরিমাণে অবস্থান করছে তার উপরে এটা নির্ভর করতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে সয়েল ক্রিপের ধারণা। মোটামুটি ভাবে এর গতিবেগ যদি বলা হয় তাহলে বছরে 1 সেন্টিমিটারেরও কম, আমরা এটা এই সয়েল ক্রিপের ক্ষেত্রে লিখে রাখো, বছরে 1 সেন্টিমিটারেরও কম চেঞ্জ হয়, অবস্থার পরিবর্তন হয় বছরে 1 সেন্টিমিটারের কম। তাহলে এখানে তো একটা মেজারিং কম্পোনেন্ট থাকা দরকার যার মাধ্যমে আমরা এটাকে বলবো, তাই না। এটা 1 সেন্টিমিটারেরও কম অবস্থাতে আমরা দেখতে পাই। ওকে, নেক্সট আমরা যেটা বলেছি সয়েল ক্রিপের পর রক ক্রিপ। তাহলে স্বাভাবিকভাবে এই রক ক্রিপ মানে কি স্যার, রক ক্রিপ মানে হচ্ছে শিলার বিসর্পণ। অর্থাৎ ঠিক যেমন ভাবে আমরা মাটিকে দেখলাম ঠিক তেমন ভাবে এইরকম সেম ভাবে আমরা দেখব যে শিলার বিসর্পণ ঘটতে। মূলত মৃদু থেকে মাঝারি ঢালেতে আমরা এই বিসর্পণকে দেখতে পাই। এবার ধরো এই যে বেসিক্যালি এগুলো বেলে পাথরে দেখা যায় শিলার বিসর্পণ। এক্ষেত্রে কি হয়, ধরো কোনো একটা পার্টিকুলার অঞ্চলের ক্ষেত্রে যেখানে গ্রানাইট জাতীয় শিলা আছে, দিনের বেলা কি হলো, দিনের বেলা প্রচন্ড উত্তপ্ত হলো, দিনের বেলা প্রচন্ড উত্তপ্ত হয়ে সেটা ভেঙে গেল, মানে এক্সপ্যান্ডেড হলো। রাতের বেলা প্রচন্ড শীতলতাতে সেটা কুল ডাউন হচ্ছে, সলিডিফাইড অবস্থা থেকে কুল ডাউন হচ্ছে। এবার এই যে বেড়ে যাওয়া মানে এক্সপানশন এবং কন্ট্রাকশন, এই যে বিষয়টা এক্সপানশন এবং কন্ট্রাকশনের মাধ্যমে শিলার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে এক্সপানশন কন্ট্রাকশনের মাধ্যমে শিলাতে যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে শিলার স্থিতিস্থাপকতা নষ্ট হয়, এবং সেইখান থেকে প্রাপ্ত পদার্থ স্পেসিফিক্যালি ছোট ছোট পাথরের টুকরো, এখানে মাটির কথা আমরা বলবো না, সেটা পাহাড়ের ঢাল বরাবর
নেমে আসে। ঠিক আছে, এই যে বিষয়টা, এটাকে আমরা শিলার বিসর্পণ বলি। ঠিক আছে, আচ্ছা। আহ, এর পরবর্তীতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ট্যালাস। তাহলে ট্যালাস আর রকের মধ্যে পার্থক্য কি? দেখো, ট্যালাস এবং রকের মধ্যে পার্থক্য হচ্ছে বেসিক্যালি ট্যালাস বলতে আমরা যেটাকে বুঝি রক ফ্র্যাগমেন্টের সাথে সাথে, এখানে আর কি পাবো, রক ফ্র্যাগমেন্টের সাথে সাথে আমরা এখানে দেখতে পাবো যে বরফের টুকরো থাকতে পারে, বরফের টুকরো বা আরো বিভিন্ন উপকরণ যেটা থাকে ট্যালাস, আমরা তাকে বলি অবস্থিত শিলাখণ্ড, পার্বত্য ঢালের ওপর অবস্থিত শিলাখণ্ড, বা যেটাকে আমরা ট্যালাস বলি, এটাকে শিলাখণ্ড মিশ্রণ বলতে পারো, সেটা নেমে আসতে পারে, এটা একটা ভাগ হয়। এরপর হচ্ছে রক ফল বলা যেতে পারে। ধরো মোটামুটি ভাবে যে রক অ্যান্ড গ্লেসিয়াল ক্রিপ, এইটা এবার এই ট্যালাস ক্রিপ বা রক গ্লেসিয়াল ক্রিপ এগুলো আমরা তুলনামূলক শীতল অঞ্চলেতে দেখতে পাই, এগুলো তুলনামূলক শীতল অঞ্চলেতে দেখতে পাই। শীতল অঞ্চল বলতে কি স্যার? কেন, কি যদি সমস্যা হচ্ছে? এ কি স্ক্রিন কালো হয়ে গেছে কেন? তুলনামূলক শীতল অঞ্চল বলতে কোনটা স্যার? যেখানে হিমবাহ দেখা যাবে সেই জায়গা। ফলে একদিকে এই শিলাখণ্ড এবং তার সাথে সাথে বিভিন্ন রকম গলিত বরফ এইটা মিশ্রিত হয়ে আসে, তাকে আমরা রক অ্যান্ড গ্লেসিয়াল ক্রিট বলি। আরেকটা হচ্ছে সলিফ্লাকশন। মূলত এই সলিফ্লাকশন কোথায় দেখা যায়? সলিফ্লাকশন মূলত আমরা দেখতে পাবো কোন জায়গাতে? পার্মাফ্রস্ট রিজিয়নে। তাহলে এই যে পার্মাফ্রস্ট রিজিয়ন বা পার্মাফ্রস্ট মানে কি গো? পার্মাফ্রস্ট মানে হচ্ছে পার্মানেন্টলি ফ্রোজেন রিজিয়ন। তাহলে এই পার্মাফ্রস্ট লেয়ার গুলিতে বা পার্মাফ্রস্ট রিজিয়নে আমরা এটাকে দেখতে পাই। এই জায়গাতে কি হয়? এই জায়গাতে আমরা মৃত্তিকার সাথে যেমন দই হয়, এই জায়গাতে মনে রাখবে মৃত্তিকার সাথে উপকরণ হিসাবে ছোট ছোট পাথরের টুকরো, তারপর হচ্ছে জল মানে বরফ গলা জল ইত্যাদি উপকরণগুলিকে আমরা দেখতে পাই যে সেটা একেবারে মাটির সাথে মিলিত অবস্থাতে, মাটি মানে আমি আর্থ মেটেরিয়াল বলছি, মিলিত অবস্থাতে নেমে আসছে। এই যে ধরনটা তাকে বলা হয় সলিফ্লাকশন। এক্ষেত্রে শুধু নামগুলোকে একটুখানি মনে রাখার দরকার, তাহলেই মোটামুটি হয়ে যাবে। ওকে, তাহলে বলো এই যে পাঁচটা আমি বললাম, সয়েল ক্রিপ, রক ক্রিপ, তারপর ট্যালাস ক্রিপ, এই বিষয়টা প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে কিনা আমাকে জাস্ট একটুখানি বলো। তার পরবর্তী অংশে আমরা যাব, সেটা হচ্ছে দ্রুত প্রবাহ বা র্যাপিড ফ্লো। ওকে, এই যে র্যাপিড ফ্লো, এক্ষেত্রে আমরা কি দেখব? এক নাম্বার আমরা লিখবো সয়েল বা আর্থ ফ্লো। সয়েল বা আর্থ ফ্লো একটা হয়। দু নাম্বার মাড ফ্লো। মাড মানে নিশ্চয়ই কাদা জানো, তাহলে দু নাম্বার আমরা বলবো সয়েল বা আর্থ ফ্লো, এরপর মাড ফ্লো। এবং তিন নাম্বার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ডেব্রিজ ফ্লো। ঠিক আছে, তিন নাম্বার আমরা যেটা বলবো সেটা হচ্ছে ডেব্রিজ ফ্লো। ডেব্রি মানে কি বলো? ডেব্রি মানে কি? তাড়াতাড়ি বলো, ডেব্রি মানে কি? আচ্ছা, এখানে আরেকটা কথা তোমাদের আমি বলে দিই, দুটো টার্ম একটুখানি লিখে নাও এই সলিফ্লাকশনের সাথে। একটা লেখো জেলিফ্লাকশন, একটা লেখো জেলিফ্লাকশন। সো জেলিফ্লাকশন জিনিসটা কি? এটা মূলত হিমবাহ অঞ্চলে আমরা দেখতে পাই। এই যে সলিফ্লাকশনটা হয় হিমবাহ অঞ্চলেতে, অর্থাৎ যখন বরফ গলা জল এবং তার সাথে বিভিন্ন উপকরণ একসাথে নেমে আসে, তাকে বলা হয় জেলিফ্লাকশন। আর একটা লিখে রাখো কনজেলিফ্লাকশন। কনজেলিফ্লাকশন জিনিসটা কি? কনজেলিফ্লাকশন হচ্ছে আমরা যখন এটা দেখবো যে কনজেলিফ্লাকশনের ক্ষেত্রে কি হয় না, কনজেলিফ্লাকশনের ক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পরিহিমবাহ অঞ্চল, বা এটা কিন্তু হিমবাহ অঞ্চলে দেখা যায় না, যেটাকে আমরা পেরিগ্লেসিয়াল বলি। এই পেরিগ্লেসিয়াল অঞ্চলেতে আমরা দেখতে পাই, মনে থাকবে এটাকে আমরা পেরিগ্লেসিয়াল অঞ্চলেতে দেখতে পাই। তাহলে জেলিফ্লাকশন এবং কনজেলিফ্লাকশন এই দুটো জিনিসকে আলাদাভাবে একটু মনে রাখবে। এই পর্যন্ত আমাকে জানাও তোমাদের কাছে ক্লিয়ার আছে কিনা, তাহলে আমরা পরবর্তীতে এবার এই যে সয়েল ফ্লো বা আর্থ ফ্লো, মাড ফ্লো এবং ডেব্রিজ ফ্লো অংশে যাব। তাহলে দ্রুত প্রবাহের ক্ষেত্রে মোটামুটি এটা আমরা যেটা দেখতে পাই
যে সম্পৃক্ত পদার্থ মূলত ঢালের বেশি হওয়ার কারণে নাম্বার ওয়ান, বা পিচ্ছিল কারক পদার্থ হওয়ার জন্য দ্রুত নেমে আসে। এবং এই যে দ্রুত নেমে আসাটা, এটা বছরে 1 সেন্টিমিটারের বেশি, সেই কারণে তাকে বলা হয়। ধরো এখানে কি হয়, মৃত্তিকা ফ্লো বা ভূমি প্রবাহ যেটাকে আমরা বলছি, বা মাড ফ্লো বা সয়েল ফ্লো বা আর্থ ফ্লো। মাড ফ্লো বলবো না, এটাকে আমরা ইনিশিয়ালি সয়েল ফ্লো বা আর্থ ফ্লো বলছি। এক্ষেত্রে দেখা যায় পার্বত্য অঞ্চলে বেসিক্যালি কি হয়, পার্বত্য অঞ্চলে একটা সিম্পল জিনিস চিন্তা করো, পার্বত্য অঞ্চল, সেখানে এমনি যে ভূমিভাগ, সেখানে ফাটল আছে। এখন এই ফাটলযুক্ত অঞ্চলে ব্যাপক যদি বৃষ্টিপাত হয়, এই ফাটলযুক্ত অঞ্চলে যদি বীভৎস বৃষ্টিপাত হয়, তাহলে এই বীভৎস বৃষ্টিপাতের কারণে কি দেখা যায়, বীভৎস বৃষ্টিপাতের কারণে ওই ফাটলে জল ধরে, মানে জল ঢুকে যায়, পেনিট্রেট করে, এবং জল ঢুকে গেলে তার ভিতরের যে বাঁধন, সেই বাঁধনটাকে কি করবে, তার ভিতরের বাঁধনটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেবে, এবং সেই ভাঙা বাঁধন অনুযায়ী ভূমির ঢাল দিয়ে ওটা পরিবাহিত হয়ে নেমে আসে। সেই বাঁধন অনুযায়ী ভাঙা ঢাল দিয়ে ওটা পরিবাহিত হয়ে নেমে আসে, এবং এই যে নেমে আসাটা, ঠিক আছে, খুব দ্রুত গতিতে নেমে আসে এবং অনেকটা বড় জায়গা নিয়ে নেমে আসা, তাকে বলা হয় সয়েল বা আর্থ ফ্লো। সাধারণভাবে এটা আমরা কোথায় দেখতে পাই, এটা আমরা নদী খাত, শুষ্ক অববাহিকা অঞ্চলে স্বাভাবিকভাবে দেখতে পাই। তাহলে মাড ফ্লো এর সাথে পার্থক্য কি, দেখো আমরা এই সয়েল বা আর্থ ফ্লো এর ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, এই জায়গাটাতে মূলত এই অঞ্চলেতে স্পেসিফিক্যালি শুধু মাটির প্রবাহ দেখা যায়। কিন্তু মাড মানে কি, মাড মানে হচ্ছে কাদা, কর্দম প্রবাহ। তাহলে এই কর্দম প্রবাহের ক্ষেত্রে কিন্তু আমরা ভাই শুধুমাত্র ওইটা দেখতে পাবো না। এই কর্দমের ক্ষেত্রে আমরা মাটি, মানে যেটাকে জল মিশ্রিত ভূমিভাগের অংশ বলছি, সেটা তো আছেই, তার সাথে সাথে আর কি পাবো, তার সাথে সাথে কিছু ছোট ছোট পাথরের কণা, ছোট ছোট শিলা খণ্ড ইত্যাদিকেও আমরা কিন্তু এখান দিয়ে প্রবাহিত হতে দেখবো। ফলে একদিকে যেমন আমরা সয়েল ফ্লো বা আর্থ ফ্লো এর কথা বলছি, তেমনি আর একদিকে আমরা এখানে আলোচনা করব, আর একদিকে এখানে আমরা উল্লেখ করব মাড ফ্লো এর কথা। ঠিক আছে, আরেকটা হচ্ছে ডেব্রিজ ফ্লো। ঠিক আছে, এই ডেব্রিজ ফ্লো এর ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই, মানে পার্বত্য অঞ্চলে যে শিলাখণ্ড আছে, এখন শিলাখণ্ডগুলো তো নর্মালি আছে, পার্বত্য অঞ্চলে শিলাখণ্ড যদি তোমরা লক্ষ্য করো, তারা নর্মালি তাদের সাইজ অনুযায়ী ঢালেতে আছে। এবার এই যে শিলাখণ্ডগুলি আছে, এই শিলাখণ্ডগুলি তাদের ঢাল অনুসারে হঠাৎ করে যদি নিচের দিকে নামতে থাকে, এখন প্রশ্ন হয় যে স্যার কেন হঠাৎ করে নিচের দিকে নামবে, হঠাৎ করে নিচের দিকে নামার পিছনে প্রধান কারণ কি। দেখো, হঠাৎ করে নিচের দিকে নামার পিছনে অন্যতম একটা প্রধান কারণ হলো গিয়ে যে ওই পার্টিকুলার শিলাটা, তার তো একটা অভিকর্ষজ টান আছে এবং ঘর্ষণ আছে, তার ঘর্ষণ বলটা তুলনামূলক কম হয়ে গেছে এবং অভিকর্ষজ টান বেশি হয়ে গেছে। ফলে সেটা কিন্তু নিচের দিকে নেমে আসবে। আমরা আগেই আলোচনা করেছি যে এই যে আমরা মাস ওয়াস্টিং শব্দটা ব্যবহার করছি, এই মাস ওয়াস্টিং এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করে, সেটা হচ্ছে শিলার অভিকর্ষজ বল। ঠিক আছে, আশা করছি প্রত্যেকের কাছে বোঝা গেছে। যেমন এই এই যে ডেব্রিজ ফ্লো বা এর সাথে আহ, আমরা আরেকটা কথা বলতে পারি, ডেব্রিজ ফ্লো এর সাথে অনেক সময় একটা বিস্তীর্ণ অংশ জুড়ে ডেব্রিজ ফ্লো দেখা যায়, যাকে আমরা অ্যাভলাঞ্চও বলে থাকি, যাকে আমরা অ্যাভলাঞ্চ হিসাবে উল্লেখ করে থাকি। ওকে, সো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবে। আশা করব এই পর্যন্ত প্রত্যেকের কাছে ক্লিয়ার। চলো নেক্সট আমরা যে বিষয়টা আলোচনা করব, সেটা হচ্ছে এই পার্টিকুলার যে অংশটা হলো, এখানে আর একটা বিষয় দেখা যায়, সেটা হচ্ছে লাহার। ঠিক আছে, এখানে আর একটা কথা আমরা বলবো, লাহার বলে আর একটা শব্দ আমরা এখানে আলোচনা করবো। যে হোয়াট ইজ লাহার, লাহারের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই স্যার, বা লাহার জিনিসটা কি। দেখো, পার্টিকুলারলি আমরা এটা অগ্নুৎপাতের সাথে সম্পর্কযুক্ত পাবো, এবং অগ্নুৎপাতের অংশে এই জায়গাটাতে ধরো কোনো জায়গায় ভলক্যানিক অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি, কোনো একটা পার্টিকুলার অঞ্চলেতে আমরা ভলক্যানিক অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি। এবার এই যে ভলক্যানিক অ্যাক্টিভিটি, হুম, এই ভলক্যানিক অ্যাক্টিভিটির কারণে কোনো একটা পার্টিকুলার অঞ্চলেতে যে পাইরোক্লাস্ট বেরিয়ে আসে, কোনো একটা পার্টিকুলার অঞ্চলেতে যে পাইরোক্লাস্ট বেরিয়ে আসে বা পাইরোক্লাস্টিক মেটেরিয়াল বেরিয়ে আসে, সেই পাইরোক্লাস্টিক মেটেরিয়াল যদি একত্রিতভাবে, সেই পাইরোক্লাস্টিক মেটেরিয়াল যদি ওই পার্টিকুলার অঞ্চলে একত্রিতভাবে সঞ্চিত হয় এবং তার প্রভাবে আমরা দেখি যে সেটা নেমে আসছে, তখন তাকে আমরা উল্লেখ করি অ্যাজ, তখন তাকে আমরা বলতে পারি অ্যাজ লাহার। তাহলে এই যে লাহার শব্দটার কথা আমি বলছি, হোয়াট ডাজ ইট মিন, লাহার মানে কি, লাহার মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার অঞ্চলে, ধরো হলো
এরকম আছে তো। এবার ধরো এটাকে আমরা কি বলি বলো তো, এই এই যে অংশটা এটাকে আমরা কি বলি বলো দেখি। এই যে আমি যেটা আঁকলাম সেই সেই জায়গাটার নাম কি দেখি। তোমরা অবভিয়াসলি জিওগ্রাফির অনেক পুরানো স্টুডেন্ট, তোমরা সাবজেক্টের পরীক্ষার জন্য যখন তোমরা উপনীত হয়েছো, এটা এক্সপেক্টেড যে তোমরা বলতে পারবে। এটাকে কি বলা হয়? এটাকে আমরা বলি ভলক্যানিক অ্যাক্টিভিটি, এবং এর মুখে যেগুলো জমা হয়, অর্থাৎ আমি যেটা তোমাদেরকে বোঝাতে চাইছি, জানি না কতটা বোঝাতে পারছি। যদি বোঝাতে না পারি, তোমরা বিশেষ করে যারা আমার পুরানো স্টুডেন্ট তাদের নিয়ে তো কোনো সংশয় নেই, যারা নতুন স্টুডেন্ট আমি তাদের ক্ষেত্রে বলছি, এই যে জায়গাটা, এই যে জায়গাটা যেগুলো জমা থাকে তাকে কি বলা হয় বলতো? যেগুলো জমা থাকে তাকে আমরা কি নামে ডাকি? যেগুলো জমা থাকে তাকে আমরা কি নামে ডাকি? তাদেরকে আমরা উল্লেখ করি অ্যাজ পাইরোক্লাস্টিক মেটেরিয়াল, তাই তো? তাহলে এই যে পাইরোক্লাস্টিক মেটেরিয়াল, এই পাইরোক্লাস্টিক মেটেরিয়াল এগুলো সঞ্চিত থাকে, এবং বৃষ্টির জলের প্রভাবে এই পাইরোক্লাস্টিক মেটেরিয়ালকে কি আমরা নেমে আসতে দেখতে পারি ঢাল অনুসারে? যদি না পারো বলো যে না পারি না, এটাও অ্যাকসেপ্টেড অবভিয়াসলি। আর যদি মনে হয় যে হ্যাঁ হতে পারে, সেটা বলো। তাহলে সেই যে নেমে আসা তাকে আমরা বলে থাকি লহর। এই বিষয়টাকে আমরা বলে থাকি লহর। বলো তো দেখি এবার প্রত্যেকের কাছে বিষয়টা ক্লিয়ার হচ্ছে কিনা আস্তে আস্তে, যে লহরের যে ধারণা, লহর বা লাহার। ওকে। তাহলে এখানে কি থাকে? পাইরোক্লাস্টিক এলিমেন্ট থাকে স্যার, প্লাস ওয়াটার থাকে, প্লাস মাড। এদের সকলকে নিয়ে আমরা যেটা পাই, এদের সকলকে নিয়ে আমরা যেটা দেখতে পাই সেটাকে বলা হচ্ছে লাহার। সো আই হোপ প্রত্যেকের কাছে এটা ক্লিয়ার। এরপর আমরা পুনরায় ফিরে যাব আমাদের প্রথম যে অংশটা ছিল, প্রথম যে জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, বা প্রথম যে জায়গাটা তোমাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে আমরা টাইপগুলো নিয়ে আলোচনা করছিলাম। দেখো এখানে ধীর গতির প্রবাহ এবং দ্রুত গতির প্রবাহ আমরা আলোচনা করেছি। এবার এই যে জায়গাটা, এই সার্পের ক্লাসিফিকেশন, আমরা আর কি বলেছিলাম? ধস। সো ধসের ক্ষেত্রে আমরা মূলত রক ফল আর স্লাইড দুটোর কথা বলবো। ধসের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় মেজর, আমরা এখানে উল্লেখ করব রক ফল, এটা একটা হয়। আর একটা আমরা বলবো স্লাইড, এটা একটা হয়। তাহলে এই রক ফল আর স্লাইড এটার ক্ষেত্রে কি, ধরো কোনো একটা পার্টিকুলার অঞ্চলে শিলার যে স্তরায়ন্তল, শিলার স্তরায়ন্তল কাকে বলে নিশ্চয়ই প্রত্যেকের জানা। কোনো একটা পার্টিকুলার অঞ্চলে শিলার যে স্তরায়ন্তল আছে, সেই স্তরায়ন তল বরাবর শিলা যখন নিচে নেমে আসে, সেই স্তরায়ন তল বরাবর শিলা যখন নিচে নেমে আসে, তখন আমরা কি দেখতে পাই? তখন আমরা দেখতে পাই স্পেসিফিক্যালি যে ওই জায়গাতে স্তরায়ন তল বরাবর শিলা যখন নিচের দিকে নেমে আসছে, সেই যে নেমে আসা তাকে বলা হচ্ছে অ্যাজ রকফল। এবং আর এক ধরনের ফল আমরা দেখতে পাই যেটাকে উল্লেখ করা হচ্ছে স্লাইড হিসাবে। অর্থাৎ কোনো, আচ্ছা সরি, সেটা হচ্ছে স্লাইড, আমি একটু উল্টো বললাম। আমি প্রথমে বলছিলাম যেটা, সেটাকে আমরা বলছি স্লাইড। মানে এই রকম ভাবে চিন্তা করো, একটা চ্যুতি গঠিত অঞ্চল, এই অঞ্চলটা আছে। এবার এই শিলাভাগটা ক্রমশ নিচের দিকে নেমে আসছে। কেন নেমে আসছে? এই জায়গার ঢাল বরাবর এটা নিচের দিকে নেমে আসবে। এই যে বিষয়টা, এই যে ঢাল বরাবর নিচের দিকে নেমে আসার যে ব্যাপারটা, এটার কথা বলা হয়। এরকম ভাবে নেমে আসে কেন? কারণ এই জায়গাটাতে একটা স্তরায়ন তল, বা এই জায়গাটাতে যে চ্যুতির প্রভাবে একটা স্লোপ তৈরি হয়, সেই অংশে এটা একটা হয়। আবার কোনো পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে এটাও আমরা দেখতে পেতে পারি যে কোনো একটা পার্টিকুলার পার্বত্য অঞ্চল, রাইট, সেই পার্টিকুলার পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে বড় একটা শিলাস্তর আছে। এখন হঠাৎ হঠাৎ করে সেই শিলাস্তরটা, এই রকম জায়গায় ধরো একটা শিলাস্তর আছে, হঠাৎ করে শিলাস্তরটা নিচের অংশটা ক্ষয়প্রাপ্ত হয়েছে, নিচের দিকে পড়ে গেল, সিঙ্গেল ফল। এটা কিন্তু সিঙ্গেল ফল, অর্থাৎ হঠাৎ করে পড়েছে, মনে রাখবে প্রত্যেকে। এটাকে আমরা বলছি সিঙ্গেল ফল, হঠাৎ করে পড়ে যাওয়া। এই সিঙ্গেল ফল যদি ঘটে, যদি আমরা কোনো জায়গায় সিঙ্গেল ফল পাই, তখন তাকে কি বলবো? সিঙ্গেল ফল পেলে তখন তাকে আমরা বলছি কি, তাকে আমরা বলছি অ্যাজ রক ফল। অর্থাৎ রক ফল এবং
স্লাইড, এই দুটোর মধ্যে পার্থক্য কি আশা করছি আমি বোঝাতে পারলাম। এছাড়া আর আমরা কি দেখতে পাই, এই রকফল যেমন গুরুত্বপূর্ণ, স্লাইড যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আমরা আরেকটা কথা এখানে উল্লেখ করব, সেটা হচ্ছে অ্যাভালাঞ্চ। এটা মূলত বাংলায় করলে হয় হিমানি সম্প্রপাত, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার অঞ্চলেতে, বিশেষ করে শীতল অঞ্চলেতে এটা আমরা দেখতে পাই। এই শীতল অঞ্চলেতে কি হয়, শীতল অঞ্চলেতে দেখবে এটা অনেক মুভিতে দেখানো হয়, একটা পার্বত্য অঞ্চল আছে, পার্বত্য অঞ্চলের উপরের অংশে এরকম আছে। এবার এই জায়গাটা কোনো কারণে এই এই পার্টিকুলার অঞ্চলটা কি হয়, এই পার্টিকুলার অঞ্চলটা তো আছে, এই আমি যেমন মার্ক করলাম এই জায়গাটা ধরে থাকতে পারে না, ফলে এইটা পুরোপুরি নেমে চলে আসে, ঢাল অনুসারে অবশ্য এটা পুরোপুরি নেমে চলে আসে, এবং এই যে পুরোপুরি নেমে আসার বিষয়টা, এটাকে আমরা উল্লেখ করছি অ্যাজ অ্যাভালাঞ্চ। এই ঘটনাটাকে আমরা উল্লেখ করছি অ্যাজ অ্যাভালাঞ্চ। মোটামুটি এই কতগুলো ভাগে আমরা ভাগ করতে পারি। এছাড়া আমরা আর কি দেখতে পাই, এছাড়া আমরা আরেকটা যে টাইপের কথা বলেছি অবনমন, অবনমনের ক্ষেত্রে আমরা এখানে উল্লেখ করব কোল্যাপস। তোমরা জাস্ট একটা হ্যান্ড রিটেন নোট নাও, তোমাদের প্রমিনেন্ট নোট তো দেওয়া হবে। আর একটা হচ্ছে সেটেলমেন্ট, একটা হচ্ছে কোল্যাপস আর একটা হচ্ছে সেটেলমেন্ট। তো এই কোল্যাপস এবং সেটেলমেন্ট এই দুটো জিনিস কি, কিছুই না, মোটামুটি ধরো দুটো একই জিনিস, ঠিক আছে। কোনো একটা পার্টিকুলার অঞ্চলেতে আমরা যদি দেখি, কোনো একটা পার্টিকুলার অঞ্চলে ধরো এই যে আমি বসে আছি, আমার মাথার উপর ছাদ আছে, এখন কোনো কারণে ছাদটা ভেঙে গেল, গুহার ছাদ যে ভেঙে পড়ে না, গুহার ছাদ ভেঙে যাওয়ার ক্ষেত্রে আমরা সব থেকে বেশি এই জিনিসটা লক্ষ্য করি, এই যে গুহার ছাদ ভেঙে যাওয়া বা এই জাতীয় যে ঘটনাবলী ঘটে, এই জাতীয় ঘটনাবলীকে আমরা স্পেসিফিক্যালি কি বলে থাকি, এই জাতীয় ঘটনাবলীকে আমরা স্পেসিফিক্যালি বলে থাকি অ্যাজ ওই অবনমনের অংশ হিসেবে কোল্যাপস। এটা কোথায় সব থেকে বেশি দেখা যায় জানো, এই ধরনের ঘটনাবলী সব থেকে বেশি দেখা যায় আমাদের যে কয়লা খনি অঞ্চল আছে, সেই কয়লা খনি অঞ্চলে। কয়লা খনি অঞ্চলে কি হয়, কয়লা খনি অঞ্চলের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এইরকম, যে নিচে থেকে তো সমস্ত কিছু বার করে নেওয়া হলো, এবার বার করে নেওয়ার পরবর্তীতে ওপরের যে বেসটা আছে সেটা তো নিচের ওপর ভিত্তি করে থাকে, মানে আমি যদি বলি এইরকম ভাবে ধরো সাপোর্ট সিস্টেম আছে, তার উপর ভিত্তি করে তো উপরের অংশটা আছে। এখন এই সাপোর্ট সিস্টেমটাকে তুমি তো তুলে ফেললে, তুমি কয়লা বার করে নিলে, মানে এইরকম সাপোর্ট সিস্টেমটা আছে, তার উপর ওপরের অংশটা আছে, এইটাকে তো তুমি কেটে দিলে, মানে ভেঙে ফেললে, তাহলে উপরের অংশটা তো এখানে থাকবে না, এটা নিচের দিকে পড়ে যাবে, ছাদ ভেঙে যাওয়া যেমনটা হয়। এটা আমরা বলতে পারি ধরো বাড়ির পিলার ভেঙে ওপরে ছাদ পড়ে যাওয়া, এই ধরনের ঘটনাটা এখানে দেখা যায়, এইটা হয়। আর একটা হয় দীর্ঘকাল ধরে ধরো জল চুইয়ে পড়তে পড়তে যেটা দেখা যায়, মূলত চুনাপাথর গঠিত অঞ্চল, আমরা কার্স্ট রিজিয়ন দেখি না, এই কার্স্ট রিজিয়নে চুনাপাথর গঠিত অঞ্চলে মূলত আমরা আরেকটা প্রবলেম লক্ষ্য করে থাকি, সেই প্রবলেমটা কি, সেই প্রবলেমটা হচ্ছে ওই ছাদটা ধসে পড়ে দ্রবণ কার্যের প্রভাবে, এই যে বিষয়টা, এটার কথা আমরা বলতে পারি। ওকে, বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা। আর তিনটে শব্দ আমি বলবো যেটা এখানে মনে রাখার মতো বা মনে রাখতে হবে রাদার, কি কি এই জায়গাতে মনে রাখবে, এটা কারোর টাইপ হিসাবে না, সম্পূর্ণ আলাদা। আমি একটু সরে যাচ্ছি নিজে, নাহলে এই জায়গাটা লিখতে পারবো না, আমাকে আবার একটুখানি পরে দেখতে পাবে, অসুবিধা নেই। একটা হচ্ছে টপেল, একটা হচ্ছে স্যাকাং, এবং আরেকটা হচ্ছে ক্যামরিং। এবং একটা হচ্ছে ক্যাম্বারিং। তাহলে মূলত এই তিনটে অংশ আমরা বলবো, আলোচনা করব তিনটে অংশ। তাহলে প্রথমে টপেল কি, সাধারণভাবে যেটা বলা হয় যে ধরো কোনো একটা নদী তীর আছে, নদী তীরে বা নদীর পাড়ে, যেমন ধরো এই বর্ষাকালে তোমরা দেখতে পাবে আমাদের ভাগীরথীর পাড়ে এই প্রবলেমগুলো সব থেকে বেশি হয়। তাহলে ওই নদী তীর অঞ্চলেতে যেটা দেখা যায়, অনেক সময় ঢালু পাড় থাকে, ওই ঢালু পাড় বরাবর শিলাস্তূপ যদি গড়িয়ে নিচে পড়ে, ঢালু পাড় বরাবর শিলাস্তূপ যদি গড়িয়ে নিচে চলে আসে,
তখন তাকে আমরা এই নামে ডেকে থাকি। সেই যে পদ্ধতি তাকে বলা হয় কি, সেই পদ্ধতি তাকে আমরা উল্লেখ করি অ্যাজ টপেল বা টপল। এটা হচ্ছে বেসিক জিনিস, টপেল বা টপল, তার মধ্যে আর কোনো পার্থক্য নেই। এছাড়া তাহলে এটা কেন হয় স্যার? তাহলে একটা সিম্পল জিনিস চিন্তা করে দেখো তো তোমরা, এই যে জিনিসটার কথা আমি বলছি, এইটার প্রধান কারণ হচ্ছে কোনো একটা পার্টিকুলার অঞ্চলে শিলা গড়িয়ে আসছে। কেন গড়িয়ে আসছে? কারণ তার যে স্ট্রেস, মানে তার চাপ, সেটা কিন্তু অনেকটা কম হয়ে যাচ্ছে। এবং এই জায়গাতে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে একটা অভিকর্ষীয় কেন্দ্রের দিকে সেটা ক্রমশ নেমে আসছে, তার ঘর্ষণ বল কম হতে থাকছে। ঠিক যেমনটা আমরা স্যাকাং এর ক্ষেত্রে দেখতে পাই। পুঞ্জিত ক্ষয়ের একটা এক্সট্রিম পদ্ধতি হচ্ছে স্যাকাং। ধরো কোনো একটা পার্টিকুলার অঞ্চল থেকে, কি কেমন হয়, গ্রস্ত উপত্যকা যেমন আমরা দেখে থাকি, কেমন দেখি গ্রস্ত উপত্যকা, আমরা গ্রস্ত উপত্যকা এরকম ভাবে দেখে থাকি, মাঝখানের অবনমিত অংশটা হচ্ছে গ্রস্ত উপত্যকা। তো এই মাঝখানের অংশটা অ্যাজ ইট ইজ এরকম থাকলো, এবং এই পার্শ্ববর্তী অঞ্চলগুলো যদি ক্ষয়প্রাপ্ত হয়ে সরে যায়, ঠিক আছে, এটা কেন হয়, এটা কি কারণে হতে পারে, নদীর ক্ষয়কার্যের ফলে হতে পারে বা এই জাতীয় অংশের ফলে হতে পারে, তখন তাকে আমরা কি বলে থাকি, তখন এই ধরনের যে অবস্থান, তখন তাকে আমরা উল্লেখ করে থাকি অ্যাজ স্যাকাং। ওকে, আরেকটা হয় ক্যাম্বারিং। ক্যাম্বারিংটাও খুব সিম্পল। তোমার পার্বত্য অঞ্চলের খুব কম ঢালে যদি আমরা বিভিন্ন উপকরণ, মানে পার্বত্য উপকরণ যেগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে আসে, সেই উপকরণগুলোকে আসতে দেখি, তখন তাকে বলা হয় ক্যাম্বারিং। তাহলে ক্যাম্বারিং এর ক্ষেত্রে প্রধান চরিত্র কি হবে? ক্যাম্বারিং এর ক্ষেত্রে প্রধান চরিত্র যেটা হয়, মনে রাখবে যে এই জায়গাতে ক্যাম্বারিং এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো, যে খুব ধীরে ধীরে নেমে আসছে, এবং খুব মানে অল্প ঢালু অঞ্চলে, মানে যে স্লোপটা, সেই স্লোপটা তুলনামূলক অনেকটা কম, কারণ তা না হলে এখানে আমরা নেমে আসতে দেখতে পাবো না। এই তিনটে জিনিসকে মনে রাখবে। আমি আবারও বলছি, এখন শুধুমাত্র আমি ওভারঅল একটা ধারণা তোমাদেরকে দিচ্ছি, এবং এর পরবর্তীতে তোমাদেরকে যে নোটটা দেওয়া হবে, সেই নোটেতে তোমরা ডেফিনেটলি এর পুরো জিনিসটাকে অনেক বেটার ওয়েতে পাবে। তাহলে এরপর আমরা আলোচনা করব রক্সের ব্যাপারটা। তো শিলার ক্ষেত্রে আমরা কি কি ধরনের শিলা পাই না পাই, এই বিষয়টা আলোচনা করব। আমাকে বলো, এই পর্যন্ত জাস্ট এটা খুব ছোট একটা জায়গা, মানে বোঝানোর ক্ষেত্রে খুব ছোট একটা জায়গা, এইটা তোমাদের কাছে ক্লিয়ার আছে কিনা? যদি ক্লিয়ার থাকে তো ওয়েল অ্যান্ড গুড, যদি ক্লিয়ার না থাকে তাহলে এটাকে আমরা আবার বলবো। এরপর আমরা রক্সে যাব। অপেক্ষা করো 1 মিনিট, জাস্ট আমি পিপিটিটা ওপেন করে নিই। একটু চটপট আমাকে জানাবে তোমরা প্লিজ, নাহলে আমি কিন্তু বুঝতে পারবো না। ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, এটা সুদীপ্ত না সুদীপ্তা? সুদীপ্ত, ওকে। না, এই ও আর এ, এই দুটো খুব প্রবলেম করে। ঠিক ঠিক ঠিক, নো ইস্যু, নো ইস্যু। ওকে, সো লেট স্টার্ট দ্য কনসেপ্ট অফ রক। সো হোয়াট ইজ রক? আমরা যদি রক্সের কথা বলি, রক কি? রক হচ্ছে আমাদের পৃথিবী গঠনকারী, আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠ গঠনকারী সব থেকে গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে রক, তাই তো? সাধারণভাবে আমরা এটাই বলে থাকি যে আমাদের পৃথিবী গঠনকারী, ভূপৃষ্ঠ গঠনকারী গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে রক। এবং এই শিলার ক্ষেত্রে
আমরা যেটা দেখতে পাবো যে শিলার চরিত্র সম্পর্কে আলোচনার প্রসঙ্গে আমরা যেটা আলোচনা করব যে শিলার বিভিন্ন রকমের চরিত্র আছে, শিলার অবস্থানের প্রেক্ষিত অনুযায়ী শিলাকে আমরা বিভিন্ন নামে জানি, শিলার চরিত্র অনুযায়ী তাদেরকে আমরা বিভিন্ন নামে জানি। এই প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করবো। সো লেটস স্টার্ট উইথ দ্যাট। বেসিক্যালি শিলা আমাদের যে ভূপৃষ্ঠ গঠনকারী উপাদান তার অন্যতম একটা অংশ হিসাবে আমরা উল্লেখ করতে পারি, এবং এই যে উপাদান, এই গঠনকারী উপাদান, এটা নিয়ন্ত্রণ করে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ। তাহলে এখন আমাদেরকে মাথায় রাখতে হবে আবার একটা বিষয়, যে খনিজ তাহলে কাকে বলে। একে তো আমরা শিলার কথা উল্লেখ করছি, এর সাথে সাথে আবার আমাদেরকে এটা উল্লেখ করতে হবে যে তাহলে খনিজের ধারণাটা কি, হোয়াট ইজ খনিজ, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা একদম লাইন ধরে যদি দেখি, যে নোটটা তোমাদের আমি প্রোভাইড করবো অ্যাকচুয়ালি, এটা যদি আমি তোমাদেরকে একটুখানি বলতে পারি, দেখো। সো বেসিক্যালি রক মানে হচ্ছে গুণগত ও পরিমাণগত দিক দিয়ে এক বা একাধিক খনিজের সমন্বয়ে গঠিত দৃঢ় উপাদান। এত কঠিন বাংলা দেখতে হবে না, তাহলে দৃঢ় উপাদান। এবং এখানে দেখো একটা কথা বলা হচ্ছে খনিজের সমন্বয়ে গঠিত। তাহলে খনিজের সমন্বয়ে গঠিত মানে কি স্যার? খনিজের সমন্বয়ে গঠিত মানে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ থাকে। এবং খনিজ কাকে বলা হয়? খনিজ হচ্ছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক রাসায়নিক উপাদান। আই রিপিট, প্রাকৃতিক রাসায়নিক উপাদান। এই প্রাকৃতিক রাসায়নিক উপাদানগুলির মাধ্যমে, প্রাকৃতিক রাসায়নিক উপাদানগুলির দ্বারা মূলত আমাদের শিলা গঠিত হয়। গট ইট? এবং এই শিলা সংক্রান্ত, শিলার জন্ম, প্রক্রিয়া, বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কিত বিষয়কে আমরা বলি পেট্রোলজি। এবং লিথোলজি হচ্ছে আমাদের পৃথিবীর যে উপরিভাগ, অর্থাৎ যেটাকে আমরা ভূত্বক বলি, এই ভূত্বক যে গঠন হয়েছে, ভূত্বকের বিভিন্ন পদার্থের বৈশিষ্ট্য, তাদের প্রকৃতি, তাদের ক্রিয়া প্রতিক্রিয়া, অর্থাৎ তাদের রিলেশন, এই রিলেশন সংক্রান্ত যে আলোচনা, তাদের রিলেশন সংক্রান্ত যে আলোচনার বিষয়, তাকে আমরা বলে থাকি, রিলেশন সংক্রান্ত আলোচনার বিষয়কে আমরা যখন আলোচনা করি, দেন ইট ইজ নোন অ্যাজ লিথোলজি। তাহলে এটা জিজ্ঞাসা করতে পারে যে শিলার উৎপত্তি, শিলার বৈশিষ্ট্য, শিলার চরিত্র ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়, এটার একরকম ডেফিনেশন হবে। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যখন শিলা সম্পর্কে আলোচনা করছি, শিলা কিভাবে, কতটা কি প্রভাব বিস্তার করছে না করছে, এই বিষয়ে আলোচনা করি, তখন তাকে আমরা বলে থাকি অ্যাজ লিথোলজি। তাহলে লিথোলজি এবং পেট্রোলজি দুটো বিষয়ের মধ্যে পার্থক্য আশা করছি তোমাদের আর ভুল হবে না। নেক্সট আমরা যেটা দেখব, খনিজ পদার্থ আমি বললাম বিভিন্ন ধরনের খনিজ আছে এখানে, এটা দেখে রাখবে। শিলা গঠনকারী প্রধান প্রধান যে খনিজগুলো আছে, যেমন হ্যালাইড, সালফাইড, সালফেট, কার্বনেট, লোহা ইত্যাদি ইত্যাদি উপাদান। এরপর আমরা দেখব ফেলসিক খনিজ কাকে বলা হয়। মূলত অপেক্ষাকৃত কম আপেক্ষিক গুরুত্বযুক্ত, আয়তন ও বর্ণে হালকা, কম গলনাঙ্কযুক্ত যে উপকরণ, তাদেরকে বলা হয়। যেমন হচ্ছে বায়োটাইট, পাইরক্সিন, অলিভিন, এগুলো জাস্ট উদাহরণগুলো মনে রাখবে। আমাদের প্রধান যেটা আলোচনা, যেটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে শিলার টাইপ নিয়ে। দেখো মোটামুটি ভাবে আমরা যদি শিলাকে দেখি, একটা হচ্ছে আগ্নেয় শিলা বা প্রাথমিক শিলা বলা হয় যাকে, পাললিক শিলা বা স্তরীভূত শিলা হয়, এটা একটা শিলা। এবং রূপান্তরিত শিলা অর্থাৎ ইগনিয়াস রক, এইদিকে হচ্ছে সেডিমেন্টারি রক, এবং এইদিকে হচ্ছে আমরা রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলার ক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হচ্ছে মেটামরফিক রক। এই তিনটে ভাগে আমরা ভাগ করতে পারি। এবার আগ্নেয় শিলার ক্ষেত্রে আমরা দেখবো কি, আগ্নেয় শিলার ক্ষেত্রে যে শ্রেণী বিভাগটা করা যায়, দেখো একটা হয় উৎপত্তি অনুসারে শ্রেণী বিভাগ, অর্থাৎ সেই আগ্নেয় শিলাকে আমরা কোথায় পাচ্ছি না পাচ্ছি তার ভিত্তিতে একটা শ্রেণী বিভাগ। একটা হয় রাসায়নিক গঠন অনুসারে শ্রেণী বিভাগ, এবং আরেকটা হয় তার গ্রথন। গ্রথন মানে কি? তার গ্রথন মানে হচ্ছে টেক্সচার। এই টেক্সচার অনুযায়ী আমরা একটা শ্রেণী বিভাজন পাই। বেসিক্যালি এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা আলোচনা করি। তাহলে উৎপত্তি অনুসারে যদি শ্রেণী বিভাজন দেখি, একটাকে বলা হয় উদ্ভিদী আগ্নেয় শিলা, অর্থাৎ যেটা ভূ অভ্যন্তরে ঘটে, যেটা বাইরে বেরিয়ে আসতে পারে না। এবং এর পরবর্তীতে আমরা একটা উল্লেখ করি নিঃসারী আগ্নেয় শিলা। তো এই যে নিঃসারী আগ্নেয় শিলা, এটা কি? নিঃসারী আগ্নেয় শিলার বিষয়টা কি? নিঃসারী আগ্নেয় শিলা মানে হচ্ছে যেটা আমরা লক্ষ্য করি যে পৃথিবীর বাইরের অংশে, অর্থাৎ ভূপৃষ্ঠে আমরা যাদেরকে দেখতে পাই তাদের কথা এখানে উল্লেখ করা হয়। ঠিক আছে? এবং এর সাথে সাথে এই যে শ্রেণী বিভাজনটা নিঃসারী এবং উদ্ভিদী, এই শ্রেণী বিভাজনটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে নিঃসারীর ক্ষেত্রে আমরা কিছু পাবো, উদ্ভিদের ক্ষেত্রে আমরা কিছু পাবো।
এবার গঠন অনুযায়ী দেখার আগে আমরা রাসায়নিক গঠন অনুসারে যদি দেখি, দেখো আম্লিক হতে পারে, অর্থাৎ যাতে অ্যাসিড জাতীয় উপাদানের পরিমাণ বেশি, এটা হতে পারে। এইটা এক ধরনের শিলার চরিত্র হতে পারে। আমরা অবভিয়াসলি উত্তর তো খুঁজবো যে কোথায় কোথায় কি আছে, পরবর্তীতে আগে একটুখানি বলে দিই। ক্ষারকীয় হতে পারে, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি কি বেসিক। ঠিক আছে, বেসিক মানে কি? বেসিক মানে যাতে ক্ষারের পরিমাণ বেশি, চুনের পরিমাণ বেশি। এরপর হচ্ছে মধ্যবর্তী বা ডায়োরাইট, এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট। এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট। আর একটা হচ্ছে আলট্রা বেসিক। আলট্রা বেসিক মূলত এই কয়েকটা ভাগে আমরা ভাগ করতে পারি। ওকে, তো স্বাভাবিকভাবে এই হচ্ছে টোটাল আমাদের শ্রেণী বিভাজন আগ্নেয় শিলার ক্ষেত্রে। এবার গঠন অনুযায়ী যদি দেখি, গ্র্যানিটয়েড, পেগমাটাইট, অ্যালফানিটিক, গ্লসি, পরফাইরিটিক, আমরা প্রত্যেকটা আলাদা আলোচনায় আসছি। পাললিক শিলার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো, দেখো পাললিক শিলার ক্ষেত্রে যেটা স্পেসিফিক্যালি দেখা যায় সেটা হচ্ছে উৎপত্তি ও গঠন অনুসারে একটা শ্রেণী বিভাজন, অর্থাৎ পাললিক যে শিলা তার উৎপত্তি ও গঠন অনুসারে। আর একটা হচ্ছে পলির উৎপত্তি অনুসারে একটা শ্রেণী বিভাজন আমরা দেখতে পাই, অর্থাৎ পলির উৎপত্তি অনুসারে মানে পলির চরিত্র অনুসারে আমরা একটা শ্রেণী বিভাজন দেখতে পাই। তাহলে এই যে বিষয়টা, এটাকে এবার আমাদের আলোচনা করতে হবে যে পলির শ্রেণী বিভাজন অনুসারে আমরা কি দেখতে পাচ্ছি, রাইট? তাদের গঠন অনুসারে আমরা কি দেখতে পাচ্ছি এইগুলো। আর একটা হয় রূপান্তরিত শিলা। এই যে রূপান্তরিত শিলা, তাহলে রূপান্তরিত শিলা কাকে বলা হয়? যখন রূপান্তরিত হয় একটা শিলা থেকে অন্য শিলা, তাকে রূপান্তরিত শিলা আমরা বলি। এবং এই যে রূপান্তরিত শিলা বা মেটামরফিক রক, এটা আগ্নেয় শিলায় রূপান্তর হতে পারে, পাললিক শিলায় রূপান্তর হতে পারে, আমরা সেটা পরবর্তীতে দেখব। ঠিক আছে, আমরা নেক্সট এবার যে আলোচনাটাতে আসবো, নেক্সট যে আলোচনাটা করবো সেটা হচ্ছে আগ্নেয় শিলার ক্যারেক্টারিস্টিক। তাহলে খুব বেসিক একটা জিনিস চিন্তা করো, আগ্নেয় শিলা আমরা কাকে বলি? আগ্নেয় শিলা হচ্ছে সেই সমস্ত শিলা বেসিক্যালি যেগুলো ইগনিয়াস কম্পোনেন্ট জমাটবদ্ধ হয়ে তৈরি করেছে। ইগনিয়াস কম্পোনেন্ট জমাটবদ্ধ হয়ে তৈরি করেছে মানে আমরা এটা উল্লেখ করতে পারি যে আমাদের পৃথিবীতে অগ্নুৎপাতের প্রভাবে যে সমস্ত উপকরণ বাইরে বেরিয়ে আসে তাদেরকে আমরা কি বলি? লাভা বলি। ভূ অভ্যন্তরে যখন থাকে তাদেরকে আমরা বলি ম্যাগমা, এবং যখন এটা বাইরে বেরিয়ে আসে তখন আমরা তাদেরকে বলি লাভা। তাহলে কোনো জায়গাতে এই লাভা যখন বেরিয়ে আসছে, দীর্ঘকাল সময় ধরে লাভা নির্গত হয়ে, দীর্ঘকাল সময় ধরে লাভা বেরিয়ে আসতে থেকে এই পার্টিকুলার অঞ্চলেতে কি করেছে? এই পার্টিকুলার অঞ্চলেতে একটা শিলার গঠন করেছে। সেটা বাইরে বেরিয়ে এসছে, শীতল হয়েছে, ঘনীভূত হয়েছে, জমাটবদ্ধ হয়েছে, এবং একটা পার্টিকুলার শিলার চরিত্র গঠন করেছে। এই যে শিলা, তাকে আমরা জেনারেলি বলে থাকি, এই পার্টিকুলার শিলাকে আমরা জেনারেলি আগ্নেয় শিলা বলে থাকি। মেনলি এই যে আগ্নেয় শিলা, এটা আসছে কোথা থেকে? মেনলি আগ্নেয় শিলা এই ধারণাটা আসছে ইগনিস শব্দ থেকে। এই ইগনিস শব্দটির অর্থ কি? ইগনিস শব্দটির অর্থ হচ্ছে ফায়ার। ইগনিস শব্দটির অর্থ ফায়ার, এবং যেহেতু এই শিলা অগ্নুৎপাতের জাতীয় পদার্থ থেকে সৃষ্টি হচ্ছে, আগুনজাত পদার্থ থেকে সৃষ্টি হচ্ছে, তাই এটাকে আমরা আগ্নেয় শিলা উল্লেখ করে থাকি। তাহলে আগ্নেয় শিলার চরিত্র তোমরা বুঝতে পারলে। এবার আমরা যদি ক্লাসিফিকেশনে যাই, তার আগে দেখো আগ্নেয় শিলার ক্ষেত্রে আরেকটা বিষয় আমি তোমাদেরকে উল্লেখ করতে চাইবো, যে বেসিক্যালি এই যে আগ্নেয় শিলার কথা আমরা বলছি, তাহলে আগ্নেয় শিলার চরিত্রটা কেমন? আগ্নেয় শিলার ক্ষেত্রে আমরা কি কি চরিত্র দেখতে পেতে পারি? বেসিক্যালি দেখো আগ্নেয় শিলার যে চরিত্রটা দেখা যায় খুব সহজ। আগ্নেয় শিলা কিন্তু অত্যন্ত কঠিন প্রকৃতির হয়। কেন আগ্নেয় শিলা অত্যন্ত কঠিন প্রকৃতির হয়? তার কারণ হচ্ছে এই আগ্নেয় শিলার ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে দীর্ঘকাল ধরে সেটা তো জমাটবদ্ধ হচ্ছে, দীর্ঘকাল ধরে জমাটবদ্ধ হচ্ছে বলে ওই শিলার ক্ষেত্রে একটা চরম কঠিন অবস্থা লক্ষ্য করা যায়। আগ্নেয় শিলার ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই। আশা করছি তোমরা প্রত্যেকে চেঞ্জ স্ক্রিনটা দেখতে পাচ্ছ। ওকে, এবার দেখো এখানে একটা বিষয় আমি তোমাদেরকে বলি। তাহলে এই যে কঠিন শিলার কথা আমি বলছি, এটা আমরা দেখতে পাবো, এবং এটার ক্ষেত্রে মনে রাখবে যে আগ্নেয় শিলার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে আগ্নেয় শিলায় কোনো রকমের আমরা লেয়ার দেখতে পাই না। স্যার কেন লেয়ার দেখতে পাই না? তার কারণ কি? তার কারণ হচ্ছে আগ্নেয় শিলার ক্ষেত্রে একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, দীর্ঘকাল ধরে এটা জমা হয়, ফলে একটা লেয়ারের ওপর আর একটা লেয়ার যদি জমা পড়েও, একটা লেয়ারের ওপর আর একটা লেয়ার জমা পড়লেও প্রথমের লেয়ারটা যখনই পড়ছে, মানে যেটা সঞ্চিত হয়ে আছে, তখন তো সেটা অত্যন্ত গরম হয়ে যাচ্ছে। গরম হয়ে গেলে সেটা মোটামুটি মেল্ট হয়ে যায়, আমরা বলতে পারি গরম হয়ে গেলে মেল্ট হয়ে যায়, এবং আর কোনো রকম ভাবে সেটা কিন্তু কাজ করে না। তখন ওই মেল্টিং এর কারণে তাদের মধ্যবর্তী যে লেয়ার, সেই লেয়ারটাকে আমরা দেখতে পাই না। ক্লিয়ার প্রত্যেকের কাছে? এই একটা বিষয় আমরা দেখতে পাই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট
দ্বিতীয় যে বিষয়টার কথা আমরা এখানে উল্লেখ করব সেটা হচ্ছে এই শিলা অত্যন্ত কঠিন হয় এবং ওয়াটার পার্কোলেশন অর্থাৎ জলের অনুপ্রবেশ তুলনামূলক অনেকটা কম হয়। এই শিলার ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করব যে অত্যন্ত কঠিন এবং জলের অনুপ্রবেশ অত্যন্ত কম। ফলে আমরা এই সমস্ত শিলা যদি কোনো জায়গায় দেখি তাহলে সেই জায়গায় ভৌম জলস্তর মানে বা ভৌম জলের রিচার্জ যদি বলো, যেটাই বলো না কেন, সেই রিচার্জ কিন্তু খুব একটা ভালো হবে না। ভৌম জলের রিচার্জ আমরা খুব একটা ভালো অবস্থায় দেখতে পাবো না। আই হোপ প্রত্যেকের কাছে ক্লিয়ার। এছাড়া এই জায়গাতে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করব যে তাহলে এই শিলাতে কেমিক্যাল ওয়েদারিং কি ভালো হবে না? কেমিক্যাল ওয়েদারিং যদি জলের অনুপ্রবেশ না হয় তাহলে তো ডেফিনেটলি ভালো হবে না। তাহলে কেমিক্যাল ওয়েদারিং কিন্তু আমরা ভালো অবস্থায় দেখতে পাবো না। আই হোপ প্রত্যেকের কাছে এই বেসিক জিনিসগুলো আমি ক্লিয়ার করতে পারলাম যে কোথায় আমরা কি দেখতে পাবো, কেন দেখতে পাবো, বা কি দেখতে পাবো না, কেন দেখতে পাবো না। চলো এর পরবর্তীতে আমরা যেটা করব, এর পরবর্তীতে আমরা আলোচনা করব আরো অন্যান্য বৈশিষ্ট্যগুলো ধরে ধরে। তাহলে এক্ষেত্রে আমরা এই ওয়েদারিং সরি এই শিলার ক্ষেত্রে একটা জিনিস তো বলতে পারি, এই ক্ষেত্রে একটা কথা তো আমরা উল্লেখ করতে পারি যে পার্টিকুলারলি এই অঞ্চলেতে এই শিলার ক্ষেত্রে যেটা দেখা যায় যে পেনিট্রেশন কম হচ্ছে, ওয়েদারিং কম হচ্ছে, কিন্তু ফিজিক্যাল ওয়েদারিং ফিজিক্যাল ওয়েদারিং তুলনামূলক যথেষ্ট বেশি হয়। এই শিলার ক্ষেত্রে ফিজিক্যাল ওয়েদারিং যথেষ্ট বেশি পরিমাণে আমরা দেখতে পাই। কেন ফিজিক্যাল ওয়েদারিং দেখা যায়? কারণ ওই যে জয়েন্ট আছে না, এই শিলার ক্ষেত্রে আমরা জয়েন্ট পাই, সেই জয়েন্ট বা ক্র্যাক থাকে, সেই কারণে আমরা দেখতে পাই। এবার এই শিলার যে ক্লাসিফিকেশন আমি বলেছিলাম, দেখো মেনলি এটাকে আমরা উৎপত্তি অনুসারে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইনট্রুসিভ ইগনিয়াস রক, আর একটা হচ্ছে এক্সট্রুসিভ ইগনিয়াস রক। এই যে ইনট্রুসিভ ইগনিয়াস রক মানে হচ্ছে কি, ইনট্রুসিভ ইগনিয়াস রক মানে হচ্ছে সেই সমস্ত ইগনিয়াস রক যেগুলো অভ্যন্তরে হয়, অর্থাৎ অভ্যন্তর মানে আমি তোমাদেরকে আগেই বললাম একটা টাইপ হচ্ছে উদ্ভেদী, ওই আমি নোটটাতে দেখালাম, একটা হচ্ছে উদ্ভেদী, আর একটা কি, আর একটাকে আমরা উল্লেখ করছি অ্যাজ নিঃসারী। তাহলে উদ্ভেদী মানে কি? উদ্ভেদী মানে হচ্ছে যেটা ভূ অভ্যন্তরে থাকে। এবং দেখো এটার আমরা আবার ক্লাসিফিকেশন করছি অ্যাজ প্লুটোনিক রক, ডাইক রক, এই হিসাবে মানে দুটো বেসিক টাইপ আমরা করব, একটা পাতালিক একটা উপপাতালিক। ঠিক আছে, উদ্ভেদীর মধ্যে প্লুটোনিক বা পাতালিক, মোটামুটি এটা মনে রাখবে 40 কিলোমিটারের মধ্যে আমরা দেখতে পাই। মোটামুটি ভাবে 40 কিলোমিটারের মধ্যে, ভূ অভ্যন্তর থেকে 40 কিলোমিটারের মধ্যে এটা দেখা যায়। এবং সরি 40 কিলোমিটারের মধ্যে না, 40 কিলোমিটার থেকে 70 কিলোমিটার এই রেঞ্জে দেখা যায়। এক্সট্রিমলি সরি, এটা প্লুটোনিক বলছি আমি, এটাকে আমরা বলছি পাতালিক। পাতাল মানে কি? পাতাল মানে হচ্ছে অনেকটা নিচে অনেকটা গভীরে। তাই পাতালিক যখন শব্দটা আমি ব্যবহার করছি তখন মনে রাখতেই হবে যেটা অনেকটা গভীরে দেখা যায়, ক্লিয়ার। এবং একটা সিম্পল জিনিস চিন্তা করো, এই যে শিলা গঠন হচ্ছে, হ্যাঁ, এই শিলার ক্ষেত্রে সব থেকে সুবিধা কি জানো? এই শিলার ক্ষেত্রে যেটা সব থেকে সুবিধা বলে আমার মনে হয়, মানে এটা তত্ত্ব বলছে যে এই শিলায় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্লো কুলিং। এই শিলাতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্লো কুলিং, অর্থাৎ অত্যন্ত ধীর গতিতে যেহেতু কুলিং হয়, তাই এই শিলাতে ক্রিস্টাল ফর্মেশন অনেক ভালো হয়। ক্রিস্টাল মানে কি? ক্রিস্টাল মানে হচ্ছে যেটাকে আমরা বলে থাকি অ্যাজ স্ফটিক গঠন। এই শিলাতে আমরা স্ফটিক গঠন অনেক ভালো অবস্থাতে দেখতে পাই, ফলে শিলা স্ফটিক আকার হয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা কিন্তু বেসিক্যালি যখন অন্য শিলার ক্ষেত্রে দেখি, সমস্ত শিলার ক্ষেত্রে স্ফটিক গঠন দেখা যায় না। আমরা যদি প্লুটোনিক শিলা ছেড়ে দিয়ে এইখানে এই ডাইক রকগুলির কথা বলি, যেগুলো বাইরের অংশে সলিডিফিকেশন হতে পারে বা একদম নিচের অংশে হয় না, মানে জাস্ট ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠের কাছাকাছি আসে কিন্তু বাইরে বেরোতে পারে না, এরকম জায়গায় হয়। তাহলে এই জায়গাটাতে হয় না, কারণ এই যে আমাদের কথাটা বলা হচ্ছে স্ফটিক গঠন, এটা ডিপেন্ড করে যে এটা ফাস্ট কুলিং হচ্ছে না স্লো কুলিং হচ্ছে। যদি ফাস্ট কুলিং হয় তাহলে হবে না, যদি স্লো কুলিং হয় তবে একমাত্র গিয়ে আমরা এটাকে দেখতে পাবো। ঠিক আছে, এটা হচ্ছে মূল ফান্ডা। এবং এই যে আমি টাইপটার কথা বলছি, দেখো আরেকটা হয় যেটাকে আমরা
বলছিলাম অ্যাজ এক্সট্রুসিভ, বাইরে হয়, তাদেরকে আমরা লাভা রক বা ভলক্যানিক রক বলতে পারি। মূলত এই লাভা রক বা ভলক্যানিক রক তারা কোথায় গঠন হয়? একেবারে ভলক্যানিক ইরাপশন ঘটে, তারা বাইরে মানে একেবারে ভূপৃষ্ঠের অংশে, বুঝতে পারছো, একেবারে ভূপৃষ্ঠের অংশে আমাদের আর্থের ক্রাস্টে এদেরকে আমরা দেখতে পাবো। আর্থের ক্রাস্টে এরা গঠিত হয় এবং সেই কারণে এদের ক্ষেত্রে ভেরি ফাস্ট কুলিং আমরা দেখতে পাই, অত্যন্ত দ্রুত গতিতে কুলিং প্রসেস আমরা লক্ষ্য করে থাকি। এই জায়গাতে অত্যন্ত দ্রুত গতিতে কুলিং হয়, ফলে এই জায়গাতে আমরা কি ক্রিস্টাল দেখতে পাবো না? এই জায়গাতে আমরা ক্রিস্টাল দেখতে পাবো না, এই জায়গাতে আমরা ক্রিস্টাল দেখতে পাবো না। ওকে, ব্যাসাল্ট যেমন আমরা বলতে পারি যে একটা খুব ভালো উদাহরণ হচ্ছে ব্যাসাল্ট। মূলত এই যে ব্যাসাল্ট, এই ব্যাসাল্ট আমরা কোথায় দেখতে পাই বলতো? এই যে ব্যাসাল্ট, ব্যাসাল্ট আমরা কোথায় দেখতে পাই? ব্যাসাল্ট আমরা দেখতে পাই রেল লাইনে বা আমাদের যে স্টোন চিপস হয় সেই জায়গাতে। গট ইট? এরপর আমরা কেমিক্যাল ফরমেশন অনুযায়ী বলেছিলাম না যে কেমিক্যাল ফরমেশন অনুযায়ী ভাগ করা যায়। দেখো, ফেলসিক আর সিলিসিক রক মূলত 66% সিলিকা থাকে। এগুলো লেখার দরকার নেই, তোমাদের আমি যেমনটা দেখিয়েছি, এই যে তোমাদের আমি নোটটা দেখিয়েছিলাম না, আমি নোটটাতে উল্লেখ করেছি, আমি নোটটাও কিন্তু তোমাদের দেব। ফলে এই নোটটা অনুযায়ী যখন তোমাদের আমি বলবো, আমি যেহেতু নোটটা দিয়েই বলছি তাই কোনো অসুবিধা নেই। তাহলে আম্লিক শিলা, এখানে সিলিকার পরিমাণ কত? দেখো আমি আবারও তোমাদেরকে বলছি, আবারও তোমাদেরকে দেখাচ্ছি, এক্স্যাক্টলি যেটা ইংরাজিতে আমি ব্যবহার করছি সেটাই আমি বাংলাতে তোমাদের ব্যবহার করছি। তাহলে এই যে আম্লিক শিলা, আম্লিক শিলার ক্ষেত্রে তার রাসায়নিক গঠন অনুসারে যদি দেখি, তাহলে সিলিকার পরিমাণ কত? 65% বেশি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, 65% বেশি, এবং ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ 35% কম। এটাকে আমরা বলছি অ্যাজ আম্লিক শিলা। এরপর দেখো, আম্লিক শিলা ছাড়া আমরা এখানে এটা যেমন পেলাম যে আম্লিক শিলার ক্ষেত্রে চরিত্র কি, সিলিকার পরিমাণের উপর এটা নির্ভর করে। এর পরবর্তীতে আমরা যদি মধ্যবর্তী শিলার কথা বলি, তাহলে সিলিকার পরিমাণ 55 থেকে 65%, আগেরটা ছিল 65%-এর বেশি, এবং এখন কিন্তু এটা সাথে সাথে কমে যাচ্ছে এবং ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ কমে যাচ্ছে। আর একটা হয় ক্ষারকীয় শিলা। তো ক্ষারকীয় শিলার ক্ষেত্রে চরিত্রটা কেমন হবে স্যার? তাহলে ক্ষারকীয় শিলার ক্ষেত্রে যে চরিত্রটা আমরা দেখতে পাবো, দেখো 45 থেকে 55%, এবং এর আপেক্ষিক গুরুত্ব তুলনামূলক বেশি। যেমন ব্যাসাল্ট, গ্যাব্রো, ডোলেরাইট, এই জাতীয় যে শিলাগুলো হয় সেগুলোর ক্ষেত্রে আমরা এটা মোটামুটি ভাবে দেখতে পাই। এই একটা চরিত্র গেল। আর গ্রথন অনুসারে, গ্রথন মানে কি স্যার? গ্রথন মানে হচ্ছে শিলার যে টেক্সচার, গ্রথন মানে হচ্ছে শিলার টেক্সচার। এই শিলার টেক্সচার অনুযায়ী শিলার কম্পোজিশন বলতে পারা যায়, কম্পোজিশন অফ গ্রেন, দানা অনুসারে, কম্পোজিশন অফ গ্রেন, দানা অনুসারে যদি আমরা দেখি তাহলে কি কি পাবো? তাহলে দানা অনুসারে যদি আমরা দেখি কতগুলো ভাগ আমরা পেতে পারি। একটা হচ্ছে হোলো ক্রিস্টালাইন শিলা। স্যার হোলো ক্রিস্টালাইন শিলা তাহলে কোনটা? তাহলে যেটা সম্পূর্ণভাবে কেলাস দ্বারা গঠিত, যেখানে কেলাস মানে ক্রিস্টাল আছে পুরোপুরি। তারপর হচ্ছে হলো হায়ালাইন, তাহলে এটা হচ্ছে কেলাস বিহীন। হলো ক্রিস্টালাইন আমরা যেমন পড়লাম, তেমন হচ্ছে হলো হায়ালাইন, ক্রিস্টাল বিহীন। হেমিক্রিস্টালাইন, কিছুটা কেলাস এবং কিছুটা কাঁচ জাতীয় উপকরণ দ্বারা গঠিত। ফ্যানেরিক ক্রিস্টালাইন, খালি চোখে যাদেরকে দেখা যায়, যাদেরকে তুমি খালি চোখে দেখতে পাবে বা পকেট লেন্সের সাহায্যে, পকেট লেন্সের সাথে দেখতে পাবে মানে কি, পকেট লেন্সের সাথে দেখতে পাওয়া যাবে বা পকেট লেন্সের মাধ্যমে দেখতে পাওয়া যাবে মানে হচ্ছে যেটা মোটামুটি খুবই প্রমিনেন্ট হতে পারে, ঠিক আছে, খুবই প্রমিনেন্ট হতে পারে তার কথা বলা হচ্ছে। ওকে, তারপর কি? আচ্ছা, তারপর হচ্ছে অ্যাফানেটিক শিলা। কেলাসগুলিকে পৃথকভাবে বোঝা যায় না, তাকে বলা হচ্ছে অ্যাফানেটিক শিলা। আর মাইক্রো ক্রিস্টালাইন কোনটা? অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না। তাহলে দেখো এখানে একটা বেসিক জিনিস, দুটোর পার্থক্য কোথায়? একটা হচ্ছে ফ্যানেরো ক্রিস্টালাইন, ফ্যানেরো ক্রিস্টালাইনের ক্ষেত্রে কি, ফ্যানেরো ক্রিস্টালাইনের ক্ষেত্রে খালি চোখে দেখা যায়। আর মাইক্রো ক্রিস্টালাইন, মাইক্রো শব্দটাই মানে বুঝতে পারছো, দেখা যায় না। এছাড়া ক্রিপ্টোক্রিস্টালাইন, ইউহেড্রাল, অ্যানহেড্রাল, পরফাইরিটিক প্রভৃতি আগ্নেয় শিলা আমরা দেখতে পাই। এগুলো এত মনে রাখার দরকার নেই। এরপর আমরা যে বিষয়টা আলোচনা করব যে সেটা হচ্ছে পাললিক শিলা। তাহলে এই পর্যন্ত
মোটামুটি ভাবে আমরা কি বুঝতে পারলাম? আমি যা যা বিষয় বললাম সেটা কি প্রত্যেকের কাছে ক্ল্যারিফাইড? একটুখানি আমাকে বলো এই পর্যন্ত প্রত্যেকের কাছে ক্লিয়ার কিনা। ওকে, ভেরি গুড। তাহলে এরপর আমরা আলোচনা করব পাললিক শিলা। সো হোয়াট ইজ পাললিক শিলা? দেখো, এটা সেডিমেন্টাম থেকে এসছে, আমরা এটাকে জানি অ্যাজ সেডিমেন্টারি রক। এক মিনিট। ওকে, তাহলে সেডিমেন্টাম থেকে শব্দটা আসছে, এবং এই যে সেডিমেন্টাম এর অর্থ কি? সেটলিং ডাউন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্লিজ এটাকে একটুখানি মনে রাখবে। সেটলিং ডাউন, বা আমরা বাঙালি, আমরা বাংলাতে একটা কথা বলি, থিতিয়ে পড়া। তাহলে থিতিয়ে পড়া অর্থাৎ এটা আমরা কোথায় দেখতে পাই? এই যে সেডিমেন্টারি রক, এটা আমরা দেখতে পাই যখন কোনো জায়গা থেকে বিভিন্ন উপকরণ, ধরো কোনো জায়গা থেকে বিভিন্ন উপকরণ ভেঙে আসছে, সেই উপকরণ ভেঙে মানে নদীর দ্বারা প্রবাহিত হয়ে, হিমবাহের দ্বারা প্রবাহিত হয়ে কোনো নদী হিম বা তোমার সমুদ্রের তলদেশে সঞ্চিত হচ্ছে, তখন তাকে আমরা এই নামে ডেকে থাকি, তখন তাকে আমরা এটা বলে থাকি। মূলত উৎপত্তি অনুসারে আমরা যেটা দেখি, দুটো তিনটে ভাগে এটাকে ভাগ করা যায়। একটা হচ্ছে সংঘাত শিলা। সংঘাত শিলা মানে কি? সংঘাত শিলা মানে হচ্ছে ক্লাস্টিক রক, অর্থাৎ যে শিলা সংঘাতের ফলে তৈরি হয়েছে। সংঘাত মানে কি? মনে রাখবে, এই যে ক্লাস্টিক, তার অর্থ হচ্ছে ব্রোকেন। তাহলে কে ব্রেক করেছে বলো? ব্রোকেন মানে কি? কে কাকে ব্রোক করছে, কে কি ব্রোক করছে? অর্থাৎ এখানে এই যে ব্রোকেন শব্দটি আমি ব্যবহার করছি, এই ব্রোকেন শব্দটির অর্থ হচ্ছে স্পেসিফিক্যালি একটা পার্টিকুলার অঞ্চলে আমরা বিভিন্ন ক্ষয়কারী এজেন্টের দ্বারা, পার্টিকুলার অঞ্চলে বিভিন্ন ক্ষয়কারী এজেন্ট তাদেরকে ব্রেক করছে, এইটাকে আমরা বলছি ব্রোকেন কম্পোনেন্ট। এবং এই যে ব্রোকেন কম্পোনেন্ট, তাহলে এই ব্রোকেন কম্পোনেন্ট বেসিক্যালি তার দ্বারা যখন সঞ্চিত হচ্ছে, সেই ভেঙে আসা জিনিসপত্র কোথাও তো থিতিয়ে পড়ছে, তাকে আমরা বলছি সংঘাত শিলা, তাকে আমরা বলছি অ্যাজ সংঘাত শিলা। বোঝা গেছে? অসংঘাত শিলা কি? বলা হচ্ছে সংঘাত ছাড়া, মানে কোনো ধরনের এই যে ইরোশন বা কোনো ধরনের ঘর্ষণ, এটা ছাড়া যদি কোনো রকম ভাবে পাললিক শিলা তৈরি হয়, তাকে মানে অসংঘাত শিলা বা নন ক্লাস্টিক রক বলে। তাহলে এক্ষেত্রে এই যে নন ক্লাস্টিক রক, তাহলে নন ক্লাস্টিক রকে আমরা বলতে পারি এটা রাসায়নিক পরিবর্তন ঘটতে পারে, কারণ রাসায়নিক পরিবর্তন ঘটা ছাড়া আর কোনো রাস্তা নেই, এটা হতে পারে। এবং স্বাভাবিকভাবে পাললিক শিলার এইরকম আমরা দুটো তিনটে শ্রেণী বিভাজন দেখতে পাই, যান্ত্রিক উপায়ে গঠিত বা তোমার রাসায়নিক উপায়ে গঠিত, এইরকম ভাবে। ওকে, মোটামুটি ভাবে এটা আমরা দেখতে পাই। জৈবিক উপায়ে গঠিত হতে পারে। জৈবিক উপায়ে গঠিত মানে এতে মানে অবভিয়াসলি কার্বন জাতীয় উপকরণ বাধ্যতামূলক। এখানে কার্বন জাতীয় উপকরণ বাধ্যতামূলক আমরা দেখতে পাবো। ওকে, এই যে কার্বন জাতীয় উপকরণের কথা বলা হচ্ছে, তাহলে স্যার কার্বন জাতীয় উপকরণ কোথায় পাওয়া যায়? আমরা আমাদের যে জৈব কার্বন যেটাকে আমরা বলি, ঠিক আছে, জীবদেহে আমরা যাদের দেখতে পাচ্ছি, আমি যাদের যাদের নাম বলছি তারা প্লিজ একটুখানি আমাকে জানাবে তো যে তোমরা প্রত্যেকে জিওগ্রাফি স্টুডেন্ট কিনা। তুহিন শুভ্র মন্ডল, কৃষ্ণপ্রিয়া মন্ডল, মৌমিতা, সুদীপ্ত সরকার, নিত্যানন্দ, তোমরা তার মানে আমার স্টুডেন্ট, তাই তো? কারণ এটা আমার জানাটা দরকার, এই কারণে আমি তোমাদের সাথে সেই রকম ভাবে ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাব। এনিওয়েজ, আর তাহলে আমরা ধরো চুন জাতীয় উপকরণ। ওকে ওকে, চুন জাতীয় মোটা দানা যেমন চক, চুনাপাথর দেখা যায়। লৌহ জাতীয়, লৌহময় কঠিন লৌহ প্রস্তর, বালিময়, ডায়াটম। এই যে ডায়াটম, এটা আমরা ওশানোগ্রাফিতে পড়বো।
আমরা ওশানোগ্রাফিতে পড়বো। ওকে, প্রত্যেককে থ্যাংক ইউ। রাসায়নিক উপায়ে গঠিত কার্বনেট, সালফেট বা ক্লোরাইড এই জাতীয় উপকরণ আমরা পেয়ে থাকি। আর একটা কি হতে পারে, আর এক ধরনের শিলার কথা আমরা বলবো, শিলার স্তরায়ন্তলের কথা আমরা বলবো। শিলার স্তরায়ন্তল কি? শিলার স্তরায়ন্তল হচ্ছে বেডিং প্লেন। এটা তোমরা ছোটবেলাতে যখন জি ম্যাপ করেছো তখন বহুবার এই বেডিং প্লেনের ধারণা কিন্তু তোমরা পেয়েছো, তাই না? যে পাললিক শিলা যে দুটি স্তর থাকে, তারা যে তল বরাবর মিলিত হয় তাকে স্তরায়ন্তল বলে। অর্থাৎ সিস্টেমটা না খুব হ্যাং করছে। এই একটা স্থল, এই একটা তল, তাহলে এইটাকে আমরা স্তরায়ন্তল বলছি, তাই তো? এটাকে আমরা বেডিং প্লেন বলছি। এবং মনে রাখবে, যদি দুটো সমজাতীয় তল হয় তাকে আমরা কি বলি? কনফর্মিটি। তাকে আমরা বলি কনফর্মিটি। মনে রাখবে, দুটো সমজাতীয় যদি তল হয় তখন তাকে আমরা বলি কনফর্মিটি। আর যদি দুটো বিষম তল হয় তখন তাকে আমরা বলি আনকনফর্মিটি, যেটা তোমরা প্রত্যেকে জি ম্যাপের ক্ষেত্রে লক্ষ্য করেছো। তাহলে 1 মিনিট আমি সময় নিচ্ছি, জাস্ট ল্যাপটপটা চার্জ নিয়ে একটু চার্জে বসাবো, আমি চার্জারটা ইনসার্ট করি। তাহলে এই পর্যন্ত আশা করি বোঝা গেল কনফর্মিটি এবং আনকনফর্মিটি। তাহলে স্তরায়ন্তল আমরা কাকে বলছি? স্তরায়ন্তল হচ্ছে যেখানে এই যে শিলা, এই শিলার দুটো তল মিলিত হচ্ছে সেখানে। আর একটা কি আমরা দেখতে পাচ্ছি, আর একটা জিনিস আমরা যেটা লক্ষ্য করছি, যদি তারা একই গোত্রীয় হয়, একই রকম হয়, তখন তাদেরকে আমরা উল্লেখ করব, যদি একই রকমের হয়, অ্যাজ কনফর্মিটি। আর যদি না হয় তাকে আমরা বলবো আনকনফর্মিটি বা নন কনফর্মিটি। ওকে, ফাইন। চলো, এর পরবর্তীতে আমরা দেখব যে এই শিলার ক্ষেত্রে আরেকটা কি বিশেষ উদাহরণ আমরা বা কি বিশেষ বৈশিষ্ট্য আমরা পেতে পারি। দেখো, এই শিলার ক্ষেত্রে অর্থাৎ পাললিক শিলার ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে আমরা জীবাশ্ম দেখতে পাবো। এই শিলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জীবাশ্ম দেখতে পাওয়া যায়। মানে খুব ছোট বেড়ার মতো করে বললে, জীবদেহ যখন অশ্বে পরিণত হয়, জীবদেহ যখন পাথরে পরিণত হয়, তাকে জীবাশ্ম বলে, এটা আমরা বলতে পারি, তাই তো? এইরকম ভাবে আমরা এটাকে উল্লেখ করব। প্যারা সমতা যখন দুটো স্তরায়ন্তরের মধ্যে বিভাজনকারী হিসেবে কোনো কোনো ভিন্ন স্তরায়ন অবস্থান করে তখন তাকে প্যারা সমতা বা প্যারা কনফর্মিটি বলে। অর্থাৎ দুটো স্তরায়ন্তলের মধ্যে বিভাজনকারী হিসাবে আবার অন্য কোনো ভিন্ন স্তরায়ন্তল অবস্থান করছে, তখন তাকে আমরা বলছি প্যারা কনফর্মিটি। তো প্যারা কনফর্মিটি, এই ধারণাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্যারা কনফর্মিটি সম্বন্ধে আমরা যদি লক্ষ্য করি, এটাও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হিসেবে বলা যায়। এছাড়া আমরা ল্যামিনা বলতে পারি বা তচন। যদি পাললিক শিলাস্তর স্থূল কণা দ্বারা গঠিত হয়, মোটামুটি 1 সেন্টিমিটারের বেধ, 1 সেন্টিমিটারের উইথ, এটা দ্বারা গঠিত, তাকে বলা হয় অনুস্তর বেধ। এবং এই যে অনুস্তর বেধ যদি তার না হয়, 1 সেন্টিমিটারের কম বেধযুক্ত স্তর তৈরি করে, যদি বেশি যুক্ত স্তর তৈরি করে তাকে বলা হয় অনুস্তর, আর তা না হলে তাকে বলা হয় ল্যামিনা। তাহলে অনুস্তর বা বেড, আমরা এই বেডিং প্লেন বলি না সর্বদা, বেডিং প্লেন। তাহলে এই বেডিং প্লেন কাকে বলা হচ্ছে? যেখানে বেড আসছে তাকে বলা হচ্ছে। এবং এই বেড শব্দটা আমরা কোথা থেকে পাচ্ছি? বেড শব্দটা আমরা পাচ্ছি স্পেসিফিক্যালি যদি সেটা 1 সেন্টিমিটারের বেশি উইথ যুক্ত হয়, চওড়া হয়, আমরা তখন পাচ্ছি। আদারওয়াইজ তাকে আমরা কি বলছি? আদারওয়াইজ তাকে আমরা বলছি অ্যাজ ল্যামিনা। ল্যামিনার ফ্লো আমরা বলি না, ল্যামিনেশন করা, ওই এই জাতীয় জিনিস আর কি, মূলত কাদা পাথর বা সেলেতে এই। তাহলে ল্যামিনেশন এটা কোথা থেকে আসছে বুঝতে পারছো? ল্যামিনেশন শব্দের ধারণাটা কোন জায়গা থেকে আসছে, এটাকে মনে রাখবে। ক্রস ল্যামিনেশনও হয় যদি তির্যক ভাবে অবস্থান করে। এরপর আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় পড়বো, যেটা গতবারে প্রশ্নে জিজ্ঞাসা করেছিল, সেটা হচ্ছে অফিওলাইটস। আমি তোমাদেরকে দেখাবো সেটা। অফিওলাইটসও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমরা সঞ্চয় হিসেবে দেখতে পাই। ঠিক আছে, যেমন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইন্ডেক্স ফসিল।
সো ইন্ডেক্স ফসিল জিনিসটা কি? ইন্ডেক্স ফসিল জিনিসটা হচ্ছে যে কোনো এমন একটা প্রাণী, কোনো এমন একটা জীব যেটা স্পেসিফিক্যালি কি হয়, এই যে জীব এটা স্পেসিফিক্যালি কি করতে সাহায্য করে, যে সম্পূর্ণভাবে একটা টাইম পিরিয়ড, সম্পূর্ণভাবে একটা টাইম পিরিয়ড বা সম্পূর্ণভাবে একটা জীবকে নির্দেশ করে, ঠিক আছে, যেটা সময়ের ব্যবধান, সেই সময়ের ব্যবধানের অংশটা আমরা বলতে পারি, সময়ের ব্যবধানের অংশটাকে আমরা উল্লেখ করতে পারি, অর্থাৎ কোন যুগে তার অবক্ষেপ হয়েছিল এই টাইম পিরিয়ড অনুযায়ী এটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, এই টাইম পিরিয়ড অনুযায়ী এটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে বা বুঝতে সাহায্য করে, রাদার আমরা বোঝার কথা বলতে পারি, রাইট? ব্যাস এই আর কি। এরপর আমরা ওলাইটিক শিলার কথা বলবো। ওলাইটিক শিলা মানে কি? দেখো, ওলাইটিক শিলা একটা গুরুত্বপূর্ণ শিলার ধরন বলা যেতে পারে। সূক্ষ্ম গোলাকার দানা এবং কিসের হতে হবে? CaCO3, দ্যাট মিনস ক্যালসিয়াম কার্বনেট। এগুলোকে ওলাইটিক শিলা বা এগ রক বলে। এটা দেখতে ওরকমই। তাহলে তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে ওলাইটিক বা ওলাইট রক কি চরিত্রের, ওলাইট রক কি চরিত্রের, এটা যদি জিজ্ঞাসা করে তাহলে এটা আনসার করা যেতে পারে যে ওলাইট রক কি চরিত্রের হয়। বুঝতে পারা গেছে যে ওলাইট রক কি চরিত্রের হয়? এটা একটা ভালো প্রশ্ন হতে পারে। তো চলো নেক্সট আমরা যে বিষয়টা আলোচনা করব এর পরবর্তীতে, সেটা হচ্ছে রূপান্তরিত শিলা। তাহলে পাললিক শিলা পর্যন্ত আমাকে জাস্ট একটুখানি প্রত্যেকে জানিয়ে দাও যে তোমাদের প্রত্যেকের কাছে এইটা ক্লিয়ার কিনা। ওকে, ঠিক আছে। চলো এবার আমরা রূপান্তরিত শিলার কথা বলবো। হ্যাঁ, এটা তোমরা ডেফিনেটলি জানো, আমার নতুন করে বলার মতো কিছু না, বাট স্টিল এটা আমরা যেহেতু সবগুলোই আলোচনা করছি, রূপান্তরিত শিলা মানে যখন কোনো শিলার আমরা দুটো চরিত্র, একটা হচ্ছে সেই শিলার ক্ষেত্রে তার যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক আছে সেটা চেঞ্জ হয়, আর তার যে কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক আছে সেটাও যদি চেঞ্জ হয় এবং সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট একটা শিলায় পরিণত হয়, তখন সেই শিলাকে আমরা বলে থাকি রূপান্তরিত শিলা। তাহলে রূপান্তরিত শিলার প্রধান চরিত্র হচ্ছে এইটা, মূলত এটা আমরা বলতে পারি। এবং রূপান্তরের বহু রকমের আমরা অবস্থা দেখতে পাই। যে রূপান্তরের কথা বলা হচ্ছে, নানা ধরনের রূপান্তর আমরা দেখতে পাই। এই রূপান্তরগুলো কি কি এটাকে একটুখানি মনে রাখার চেষ্টা করবে। হ্যাঁ, এই রূপান্তরগুলো হতে পারে তাপীয় রূপান্তর, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার অঞ্চলে যদি থার্মাল কন্ট্রাস্ট তৈরি হয়, কোনো একটা পার্টিকুলার অঞ্চলে যদি তাপের প্রভাব দেখা যায়, যেমন ধরো এই কোনো একটা ভূ আলোড়নের প্রভাবে শিলা যদি ভূগর্ভে চলে যায়, তাহলে যে শিলা ওপরের অংশে ছিল সেই শিলা যদি নিচের দিকে চলে যায়, তাহলে নিচে চলে যাওয়া মানে কি? সেই জায়গাতে হিটের পরিমাণ বাড়বে না কমবে? নিচে চলে যাওয়ার অর্থ হচ্ছে সেই জায়গাতে হিটের পরিমাণ অনেকটা বেড়ে যাবে এবং তার প্রভাবে এটা চেঞ্জ হতে পারে। যেমন চুনা পাথর থেকে মার্বেল, মার্বেল তো রূপান্তরিত শিলা, এটা একটা এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি। তারপর হচ্ছে গতিশীল রূপান্তর, এটা হয় চাপের প্রভাবে, প্রচন্ড চাপের প্রভাবে শিলার মধ্যে যে খনিজ থাকে সেই খনিজগুলোর মধ্যে পরিবর্তন হয়, এটাকে আমরা ডাইনামিক মেটামরফিজম বলি। রাসায়নিক দ্রবণের রূপান্তর হতে পারে, যেমন কোনো জায়গায় এই যে ক্যালসিয়াম কার্বনেট মিশ্রিত হতে পারে বা কার্বন ডাই অক্সাইড মিশ্রিত হয়, এটাকে আমরা রাসায়নিক দ্রবণজনিত বলি। দ্রবণ মানে কি? দ্রবণ মানে হচ্ছে ওয়াটার কন্টেন্ট। ওয়াটার কন্টেন্ট অ্যাড হলে এটা আমরা বলতে পারি। এছাড়া আর কি হতে পারে? ওয়াটার কন্টেন্ট অ্যাড হলে এছাড়া স্থানীয় রূপান্তর, লোকাল মেটামরফিজম। ধরো কোনো একটা পার্টিকুলার অঞ্চলে তরল ম্যাগমা চলে আসলো। কোথা থেকে আসলো স্যার? কিভাবে তরল ম্যাগমা আসলো? ধরে নেওয়া যাক কোনো একটা পার্টিকুলার অঞ্চলে ভলক্যানিক ইরাপশন হলো। এবার এই যে ভলক্যানিক ইরাপশন হচ্ছে, কেমন, এই ভলক্যানিক ইরাপশনের দ্বারা সেই জায়গার যে শিলা গোষ্ঠী আছে সেই শিলা গোষ্ঠীর ক্ষতি হতে পারে, এটা আমরা বলতে পারি। রিজিওনাল মেটামরফিজম হতে পারে, একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চাপ হ্রাস বা চাপের প্রভাবে এটা সংগঠিত হতে পারে, যেমন হচ্ছে স্লেট, নিস, ফিলাইট, এগুলো এর এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি।
এই হচ্ছে মোটামুটি ভাবে টোটাল আমরা যদি লক্ষ্য করি শিলা সম্পর্কে যেটা আমাদের সিলেবাসের অংশে আছে, এবং এখানে কিছু তোমার চেঞ্জের উদাহরণ দেওয়া আছে, এইটাকে একটুখানি দেখতে হবে, তাহলে মোটামুটি হয়ে যাবে। আর একটা করতে হবে শিলার ব্যবহার, যে কোন শিলা কোন কাজে ব্যবহার হয়। যেমন দেখো স্লেট পাথর আমাদের লেখার কাজে ব্যবহার হয়, সব থেকে গুরুত্বপূর্ণ। গ্রাফাইট দিয়ে পেন্সিলের শীষ তৈরি হয়, তোমরা যে ওই কালো রঙের অংশটা দেখতে পাবে যেটা আমরা উড পেন্সিলে ব্যবহার করি সেটা হতে পারে। ব্যাসাল্ট রাস্তাঘাট নির্মাণে ব্যবহার হয়, এবং এই যে রেল লাইন, রেল ট্র্যাকে যে পাথর তোমরা দেখতে পাও সেটা ব্যাসাল্ট চরিত্রের পাথর। ঠিক আছে, মোটামুটি এগুলো জাস্ট একটুখানি দেখবে, অর্থাৎ এগুলোর অর্থনৈতিক গুরুত্ব। আর কিছু এখানে আমি উল্লেখ করেছি, যেটা আমি বলছিলাম গতবারে পড়েছিল, ওফিওলাইট, গভীর সামুদ্রিক অবক্ষেপ। তাহলে আমি বলছিলাম না যে ওফিওলাইট এটা আমরা পাই, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তার মানে বুঝতে পারছো যে নোটস আমি প্রোভাইড করবো সেখান থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনও এসছে, তাহলে কাজে লাগতে পারে। বলো এই পর্যন্ত প্রত্যেকের কাছে ক্লিয়ার কিনা, এবং তোমাদেরকে আমি নোটটা তাহলে চেষ্টা করবো আগে আগে দিয়ে দেওয়ার। এই হচ্ছে মূল কথা। তাহলে আজকে আমরা কি কি পড়ে নিলাম, আমাদের রক হলো, মাস মুভমেন্ট হলো। তোমরা নিজেদের কাছেও কিন্তু একটা এন্ট্রি রাখবে, কারণ সিলেবাস অনেক, টাইম কম। কারো যদি কিছু জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করো। ওকে, তাহলে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড অন দিস নোট, সিলেবাস শেষ হওয়া নিয়ে কথা, আমি সিলেবাস নির্দিষ্ট টাইমে শেষ করতে পারবো, কোনো অসুবিধা নেই। স্যার কন্টেন্টটা এখনো রেকর্ড ক্লাস শো করছে না, সুদীপ্তা কিছু একটা প্রবলেম হয়েছে, কারণ আমি তো এখানে তুমি অন্য মেবি ব্যাচের নেই সুদীপ্ত, সরি। এই যে অপশনাল ক্লাস, আমি অপশনাল ক্লাস নিয়েছিলাম সেটাও তো আপলোড করেছিলাম, কি হয়েছে আমি দেখে নিচ্ছি সুদীপ্ত আজকের মধ্যে। আই উইল সর্ট ইট আউট। সো বি পেশেন্ট অ্যান্ড বি কেয়ারফুল। আমি দেখে নিচ্ছি আজকের মধ্যে, যদি না হয় ওকে ওকে, সুদীপ্ত পেয়ে যাবে আজকে। যদি না হয় আমাকে গ্রুপে জানাবে, ঠিক আছে। অন দিস নোট, থ্যাংক ইউ এভরিওয়ান, গুড নাইট। যা প্রশ্ন, যাবতীয় উত্তর আমি তোমাদের দেব, গ্রুপে আমাকে জানাবে। যদি তোমাদের কিছু বলার থাকে সেটাও আমাকে গ্রুপে জানাবে। সো ইউ পিপল আর স্যাটিসফাইড অর নট, আমাকে জাস্ট এটা বলো যে তোমরা স্যাটিসফাইড নাকি স্যাটিসফাইড নয়। কোথাও এটা মনে হচ্ছে না তো যে অ্যাডমিশন নেওয়ার পর এটা দেখো, এটা আমার একটা পার্সোনাল স্যাটিসফ্যাকশনের জন্য, কারণ আমি এটার থেকেই তো পড়ানোর অনুপ্রেরণা পাই ভাই। ওকে, ধন্যবাদ, প্রত্যেককে ধন্যবাদ, থ্যাংক ইউ। এইটা এই মান মর্যাদাটা বজায় রাখলেই হবে। চলো টাটা, গুড নাইট, গুড নাইট। থ্যাংক ইউ, লটস অফ লাভ। থ্যাংক ইউ ব্রাদার। মৌমিতা থ্যাংক ইউ, সুদীপ্ত। চলো টাটা।